দেখ আজকে বিবি কুন্ডুর যে কি যেন চলছিল সেকেন্ড স্কুলটার নাম কি ছিল? শ্যামবাজার এবি স্কুল, তাই তো? শ্যামবাজার এবি স্কুল, শ্যামবাজার এবি স্কুল, পেজ নাম্বার কত ছিল? 457, তাই তো? পেজ নাম্বার 457। অ্যাকাউন্টেন্সি পার্ট এ প্রথমে এমসিকিউ গুলো নিয়ে এক একটা করে ডিসকাশন করে দিচ্ছি, ঠিক আছে তো? তাড়াতাড়ি করে বলতে হবে। বলছি দ্য ভ্যালু অফ গুডউইল ইনক্রিজেস উইথ দ্য ড্যাশ অফ দ্য ফার্ম, মানে ঠিক আছে, বলছে কোনো কোম্পানির গুডউইলে বাড়ে, মানে কোনো কোম্পানির যে গুডউইলের ভ্যালুটা বাড়তে পারে। কখন গুডউইল ভ্যালু বাড়তে পারে? দেখ কোম্পানি লসে রান করে তো কোম্পানি কখনো সুনাম কখন হয়? প্রফিট করলেই সুনাম হয়। আজকে একটা ব্যবসা যত বেশি লাভ করবে তত বেশি তার সুনাম হবে। তাহলে এখানে অ্যান্সার বুঝে গেলি, প্রফিট হবে, মানে বুঝিয়ে দিচ্ছি, অ্যান্সার গুলো বুঝিয়ে দিচ্ছি জাস্ট, ঠিক আছে তো? তা এখানে হচ্ছে ইনক্রিজ ইন দ্য প্রফিট, আর কোনো অপশন দরকারই নেই জানার, ঠিক আছে? যারা বই আছে বইয়ের মধ্যে দাগ দিয়েও নিতে পারিস, এইগুলি জাস্ট একবার করে বাড়িতে কি বলেছি, প্রতিদিন একবার করে চোখ বুলিয়ে 10 মিনিটে চোখ বুলিয়ে দিবি, ঠিক আছে তো? 2 নম্বর বলেছে এ অ্যান্ড বি আর টু পার্টনার্স, দে এগ্রি টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও ফ্রম 2:1 টু 3:2। বলছে আগে 2:1 ছিল, এখন 3:2 হয়েছে। তাহলে এটার ফলে তোমার লাভ হয়েছে না লোকসান হয়েছে, ঠিক আছে? এটা তুই অনেক সময় মুখে মুখেও ভাবতে পারিস। আমি তো বলেছি জাস্ট একবার, জাস্ট খুব জোরে 30 সেকেন্ড লাগবে এটা চেকিং করতে। 1 মিনিট দাঁড়া। ঠিক আছে তো? ধর আমাদের নিয়মটা কি ছিল, জাস্ট একটু লিখছি ছোট করে। তো এসে কি হতো, এটা এত লেখার দরকার নেই। পার্টনার, ওল্ড, নিউ, আর কি লিখবো? আমাকে কি বের করে, যেই হয় একজন স্যাক্রিফাইস হবে তো একজন গেন হবে, এস আর লিখলাম, ঠিক আছে তো? পার্টনারদের নাম কি কি ছিল? যা খুশি নাম ছিল, বাদ দে না। কি কি রেশিও কি ছিল দেখ, একে আগে ছিল 2:1, 2:1 মানে 2/3, 1/3। এখন কত হলো? 1:2, 3:2, মানে 3/5 আর 2/5। তাহলে কি ফর্মুলা? ওল্ড মাইনাস নিউ, মানে 2 এর 3 মাইনাস 3 এর 5, একটা করলেই হবে। 3 5 15, ঠিক আছে? 3 15 5, 5 2 10, 10 আর ওদিকে হচ্ছে 9, মানে 1/15 হলো। তাহলে কোশ্চেনটা পড়ে দেখতে পারলাম যে না, এ স্যাক্রিফাইস করছে, আমার আর দরকার নেই, আমি জাস্ট একদম কনফিডেন্স সব, আমি শিওর হয়ে গেলাম যে না, এখানে স্যাক্রিফাইস করছে কে? এ। দেখ তো এরকম কিছু অপশন দিয়েছে এখানে, বলেছে কি বলেছে জানতে চেয়ে, বলছে কে গেইন করবে, বলছে হু গেইন ডিউ টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, কে গেইন করবে? তাহলে এখানে গেইন করবে কে? দেখ এ স্যাক্রিফাইস করে, তাহলে এ কিন্তু গেইন করলো না, এ গেইন করলো না। তাহলে বির কথা যদি ভাবি, 1/3 মাইনাস 2/5, 3 5 15, 3 15 5, 5 - 6, মানে -1/15। তাহলে বি হলো গেইন করলো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হওয়া উচিত? বি গেইন করলো, ঠিক আছে তো? কারেক্ট অ্যান্সার বি গেইন করলো। কখনো অঙ্ক তো না, আমি তোকে বলছি যদি পুরো অঙ্ক ভালো জানা থাকে তাহলেই কিন্তু তুই ডাইরেক্ট অ্যান্সার করবি, নাহলে না করে দেখবি না, কারণ এটা তো সোজা জিনিস ছিল। কোনো কঠিন জিনিস না, করে দেখবি, করতে কতক্ষণ লাগবে? হয়তো তোর তাড়াতাড়ি করলে হয়তো 30 সেকেন্ড লাগবে, এটা হয়তো আর হয়তো খুব জোরে 1 মিনিট লাগবে। সময় নেবে, কারণ একটা এমসিকিউর জন্য তুই 2 মিনিট দিতে পারিস, 2 মিনিট দেওয়া যায়, ঠিক আছে? 1.5 থেকে 2 মিনিট দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর এমসিকিউ তোকে লিখে লিখে দেখা যায়, মোটামুটি একটা রাফ করে নিলি, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর হলো। 3 নম্বর কি বলছে? দ্য ফিচার অফ এ জয়েন্ট স্টক কোম্পানি, মানে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য কি? আমি দেখি একটা করে। কমন সিল মানে সাধারণ সিলমোহর, হ্যাঁ। যে কোনো কোম্পানি একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তার একটা কমন সিল থাকে, লোগো থাকে একটা কোম্পানি, ঠিক আছে? এটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। পারপিচুয়াল সাকসেশন, মানে চিরস্থায়ী অস্তিত্ব থাকে, হ্যাঁ। কোম্পানিকে কেউ মারতে পারে না। মানে বলেছিলাম না, কোম্পানি তার আজকে তার ভূমিকম্প হয়ে গেল, কোম্পানি কখনো ধ্বংস হবে না। কোম্পানিকে তৈরি করে আইন, কোম্পানিকে মারবেও আইন, ঠিক আছে? কোম্পানি তৈরি করে, আইনের দ্বারা কোম্পানি তৈরি হয়। আর কোম্পানির যে মৃত্যু হবে না, ওটা আইনই কোম্পানিকে মারতে পারে। ওই ভূমিকম্প হয়ে গেলে কোম্পানি মারা যায় না, মানে কোম্পানি কোনো একজন মালিক মারা গেলে কোম্পানি কখনো এক্সিস্টেন্সে চেঞ্জ হয় না, ঠিক আছে? কমন ব্যাপার। আজকে তুই যে স্কুলে পড়িস, সেই স্কুলে যদি হেড স্যার মারা যায়, স্কুল কখনো বন্ধ হবে না, ঠিক আছে তো? লিমিটেড লাইবিলিটি, কোম্পানির লাইবিলিটি কি হয়? লিমিটেড লাইবিলিটি হয়। কিন্তু পার্টনারশিপ বিধায় লাইবিলিটি কি হয়? তোকে যদি কেউ বলে পার্টনারশিপ বিধায় লাইবিলিটি কি হয়? আনলিমিটেড। হ্যাঁ, তবে এলএলপির কনসেপ্ট একটু আলাদা আছে। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? অল অফ দিস। তাহলে তোর বুঝতে হবে, ব্যাপারটা বুঝলেই লেখা যাবে।
আচ্ছা, তারা বলছে কি ম্যাক্সিমাম রেট অফ প্রিমিয়াম ফর দ্য ইস্যু অফ শেয়ার অফ দ্য কোম্পানিজ, ঠিক আছে? ম্যাক্সিমাম রেট কত প্রিমিয়াম, মানে এরকম তো কোনো অপশন ছিল না, মানে এরকম কোনো কোশ্চেন ছিল না। এখানে কি বলছে? ম্যাক্সিমাম রেট অফ প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার, কোনো কোম্পানি যে শেয়ার যে ইস্যু করবে তার ম্যাক্সিমাম লিমিট কত? বলছে 10%, তাই তো? এখানে মানে এরকম কোনো ম্যাক্সিমাম লিমিট হয় না, ঠিক আছে? ফোনটা দেখ তুই। ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ, নো ম্যাক্সিমাম লিমিটই হওয়ার কথা। আমি একটু দেখবো। বইয়ের পেছনে দেখছি কি বলি, বইয়ের পেছনে 10% দেওয়া আছে। আমি দেখবো, এটা আমি চেক করে নেবো একবার। আমি একবার চেক করে নেবো 10% না, আমার যা মনে হচ্ছে নো ম্যাক্সিমাম লিমিট হওয়ার কথা। ঠিক আছে তো? ফোনটা দেখ। ১ মিনিট। তাহলে যেটা বললাম এটাই কারেক্ট অ্যান্সার হবে। বইতে ভুল লিখেছে, ঠিক আছে? বইতে ভুল লিখে 10% হবে না, নো ম্যাক্সিমাম লিমিট হবে, ঠিক আছে? তো বলছে ইফ ডিবেঞ্চার আর ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, ডিবেঞ্চার যদি ডিসকাউন্টে ইস্যু করা হয় এবং ডেফিসিট অ্যামাউন্ট ইজ ডেবিটেড, ঠিক আছে? ডেফিসিট অ্যামাউন্ট ইজ ডেবিটেড মানে ওই মনে কর ডিবেঞ্চার ইস্যু করা হবে, ডিসকাউন্ট ইস্যু করলে জানো কি করতাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। দ্য ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ওটাই তো ডেফিসিট অ্যামাউন্ট, ওটা ডেবিট করতাম, ঠিক আছে তো? ডেবিট করতাম, কি লিখতাম? কি লেখা উচিত? ইফ ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট দ্য ডেফিসিট অ্যামাউন্ট ইজ ডেবিটেড, কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়? না, প্রফিট অ্যান্ড লস কেন হবে এটা? বলে দিচ্ছি এটা। এটা এটা আরে তুই বুঝতে পারলি, আমি কিন্তু অলরেডি অ্যান্সারটা বলে দিয়েছি, তোরা কিন্তু ধরতে পারিসনি। আমি বললাম ডিবেঞ্চার যে ইস্যু করা হতো ডিসকাউন্টে, তার জার্নাল কি করতাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। বলছে এখানে ডেফিসিট অ্যামাউন্ট আর ১০০ টাকার ডিবেঞ্চার ৯০ টাকায় ইস্যু করলাম। কত টাকা ডিসকাউন্ট? ১০ টাকা। ওই ১০ টাকা কি করতাম? ডিসকাউন্টটাকে ডেবিট করতাম না? ডিসকাউন্ট হবে। এখানে বলেছে ডেফিসিট অ্যামাউন্ট ইজ ডেবিটেড। ওই যে ঘাটতি অ্যামাউন্টটা ডেবিট করতাম কোন অ্যাকাউন্টে? ডিসকাউন্ট আর ডিবেঞ্চার অ্যাকাউন্টে। ওরা করে পিএল তো পরে করতাম। এখন না, ওটা পিএল এর কথা বলেনি। এটা রাইট অফ বলেনি। রাইট অফ বললে তুই পিএল লিখতে পারতি। রাইট অফ বলেনি। আচ্ছা। তাও কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস টু আ পার্টনারশিপ ফার্ম, এটা তো জানিস, এটা বলা ইন্টারেস্ট অন ড্রয়িংস। আমরা পিএল অ্যাপ্রুভ করতাম না, মনে রাখ পিএল অ্যাপ্রুভ করতে ইন্টারেস্ট অন ড্রয়িংস কোন দিক লিখবি? ক্রেডিট দিক, মানে ইনকাম। মানে ইনকাম, বেশ আর ভাবতে হলো না। এটা ইনকাম হবে। নেক্সট কি বলেছে? ইফ দ্য অ্যাভারেজ প্রফিট ৩,০০,০০০ টাকা, নরমাল রেট অফ রিটার্ন 12%, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড ২২,০০,০০০ টাকা, দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মিলে। এটা করে দিই। এটা যদি তোদের কারোর যদি মনে হয় যে না এটা সামনে বসে ২ লাইনে করে নিবি, করতে পারিস। আর না হলে শুনে নিবি। আমার কি বলেছে? কোন মেথডে গুডউইল বের করতে হয়? ক্যাপিটালাইজেশন মেথডে। তো নিশ্চয়ই মনে আছে তোদের ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার ফর্মুলাটা কি ছিল? গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড ফর্মুলা কি ছিল? দেখ, কি ছিল ফর্মুলা? গ্রস ভ্যালু অফ অ্যাসেটস, গ্রস ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, সিই। ঠিক আছে? আর গ্রস ভ্যালু অফ অ্যাসেট বের করার ফর্মুলা কি ছিল? অ্যাভারেজ প্রফিট বাই পার্সেন্টেজ, এই তো। মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কোশ্চেনে বলে দিয়েছিল। হিন্টস গুলো দেখ, ক্যাপিটাল এমপ্লয়েড বলেছিল ২২,০০,০০০, অ্যাভারেজ প্রফিট বলেছিল ৩,০০,০০০ বাই ১২%, ঠিক আছে তো? তো এখানে দেখ আমি লিখে দিলাম ৩,০০,০০০ বাই ১২% মাইনাস ২২,০০,০০০। ক্যালকুলেটর নে, ৩,০০,০০০ বাই ১২% কর, ক্যালকুলেটর নে। ৩,০০,০০০ বাই ১২% মাইনাস ২২,০০,০০০।
কত? 3 লাখ। অ্যান্সার 3 লাখ। দিয়েছে অপশন কিছু? ঠিক আছে, 3 লাখ। নেক্সট কি বলেছে? দ্য ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। জানিস তো, তোরা প্রত্যেকে জানিস কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়? কে বলতে পারবি? কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়? এটা কমন কোশ্চেনটা ছিল, ইয়ারে ছিল। কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবি। ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, বা জিরোও হতে পারে। এই লাস্ট অ্যান্সারটা হবে ডেবিট, ক্রেডিট, জিরো। কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স ক্রেডিট হয়। ঠিক আছে, তারপর কি বলছে? হু উইল নট বি আ পার্টনার অফ পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসে, ঠিক আছে তো, পার্টনারশিপ বিজনেসে কে পার্টনার হতে পারে না? ইনসলভেন্ট পার্সন, মানে কোনো দেউলিয়া পার্সন পার্টনার হতে পারে না। ঠিক আছে তো। তারপর কি বলছে? শেয়ার হ্যাভিং দ্য ফেস ভ্যালু 10 টাকা, একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে বলেছিল, সেটা কল্ড হয়েছে 7 টাকা করে। ঠিক আছে, কল্ড আপ ভ্যালু 7 টাকা। ইফ 300 শেয়ার ফরফিটেড, 300 শেয়ার ফরফিট করা হচ্ছে আফটার রিয়ালাইজিং 2 পার শেয়ার। ঠিক আছে, তো দ্য অ্যামাউন্ট টু বি ট্রান্সফার, মানে ফরফিচারে কত টাকা ট্রান্সফার করতে হবে? ঠিক আছে, ফরফিচারে কত টাকা ট্রান্সফার করতে হবে? তো সিম্পল ব্যাপার, 300 শেয়ার ফরফিট করা হচ্ছে, তার মানে রিইস্যু কতগুলো হচ্ছে? 300টাই হচ্ছে, কারণ বলেনি কতগুলো রিইস্যু হচ্ছে, 300 শেয়ার রিইস্যু হচ্ছে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্যাপিটাল রিজার্ভ বের করার নিয়মটা কি ছিল? ফরফিটেড ক্রেডিট মাইনাস ডেবিট। ফরফিটেড ক্রেডিট, তার মানে ফরফিটেড ক্রেডিট কত হচ্ছে? ফরফিটেড ক্রেডিট তোকে খুঁজে বার করতে হবে। ও, শেয়ার ফরফিচার বলেছে, আমি ক্যাপিটাল রিজার্ভ বলছি, আমি তাই বলছি তো, একটু খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফরফিচারে কত টাকা ক্রেডিট করবো? আচ্ছা, ফরফিচার ক্রেডিট মানে এই ফার্স্ট জার্নাল করতাম না, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। ঠিক আছে তো, শেয়ার ফরফিচার মানে কত টাকা রিসিভ করেছিস, কত টাকা রিসিভ করেছিস। তার মানে তুই বল এখানে কি বলতে চেয়েছে? 300 শেয়ার ফরফিটেড আফটার রিয়ালাইজিং 2 পার শেয়ার। ঠিক আছে তো, তার মানে তুই কত টাকা পেয়েছিস বল? হ্যাঁ, হ্যাঁ। না, 7 300 কেন? কল হয়েছে 7 টাকা কল করা হয়েছে। তার মানে 300 শেয়ার ফরফিট হয়েছে আফটার রিয়ালাইজিং 2 পার শেয়ার। ঠিক আছে তো? তার মানে কি হচ্ছে? এখানে দেখ, ব্যাপারটা যদি একটু কনসেপচুয়ালি বুঝি, কারণ কোশ্চেন ঘুরিয়ে তো দিয়েছে না। তোর এক কোম্পানি একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে। তার মধ্যে 7 টাকা কল করা হয়েছে। ঠিক আছে? 7 টাকা কল করা হয়। যার নিয়ম কি? যতগুলো শেয়ার ফরফিট হয় ইন্টু মানি সো কলড আপ। হয়ে গেল, এটা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। টু কলস ইন এরিয়ার, কত টাকা পাওয়া যায়নি আর কত টাকা পাওয়া গেছে। বলছে এই যে টোটাল 7 টাকার মধ্যে, এই 7 টাকার মধ্যে কি হয়েছে দেখ, কি বলছে? 2 টাকা, মানে 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 5 টাকা। 5 টাকা মানে শেয়ার ফরফিট মানে কত টাকা পাওয়া গেছে। ঠিক আছে? কত টাকা পাওয়া গেছে। তাহলে পাওয়া গেছে কত? কেন 5 টাকা। তাহলে 300 ইন্টু 5 কত হবে? 1500 টাকা হবে অ্যান্সার। ঠিক আছে? কত টাকা পাওয়া গেছে? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। 11টা কি বলেছে? If goodwill account is raised by the partner at the time of admission of a new partner, it will be written off. ঠিক আছে? বলছে if goodwill account raised, আচ্ছা আমরা গুডউইলটা আমরা যখন অ্যাডমিশন করতাম ওখানে কি করতাম? প্রিমিয়াম ফর গুডউইল করতাম। কিন্তু বলছে গুডউইল তুমি বইতে দেখাও। ওরা বলছে গুডউইল তার তোকে পরীক্ষার হলে যখন অ্যাডমিশন অঙ্ক করতে না, যখন পেজেও দেখছি বা আগের পেজগুলোতেও ছিল, অ্যাডমিশনে যখন অঙ্ক করতাম দেখবি নিচে, কালকে তো করলাম, অ্যাডজাস্টমেন্ট লেখা ছিল গুডউইল অফ দ্য ফার্ম। ঠিক আছে? গুডউইল অফ দ্য ফার্ম লেখা ছিল এবং তার পাশে লিখে দিয়েছিল গুডউইল অফ দ্য ফার্ম লেখা থাকলে তুই কি করতি? প্রিমিয়াম বের করতি, তাই তো? বলেইনি প্রিমিয়াম করতে, ও বলেছে গুডউইল অফ দ্য ফার্ম লেখা আছে, তারপরে লিখে দিয়েছে গুডউইলটা বইতে দেখাতে বলেছে, ইংলিশটা হচ্ছে রেজ করতে বলেছে। যদি এরকম কখনো অ্যাডজাস্টমেন্ট পাস পরীক্ষার হলে, তখন গুডউইল যখন বইতে দেখাতে হয় সেটা পুরোনো রেশিওতে দেখাতে হয়। তাহলে ওটাকে মুছতে হয় কোন রেশিওতে? নিউ রেশিওতে। এটাই বলতে চেয়েছে। বলছে গুডউইল অ্যাকাউন্ট ইজ রেজড বাই দ্য পার্টনার এট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার, ইট উইল বি রাইট অফ কোন রেশিওতে করবো? রাইট অফ করবো নিউ রেশিওতে। রাইট অফ করবো নিউ রেশিওতে। ঠিক আছে? বুঝতে পারলি তো? এটা যে করেছিলি একটু ভুল করেছিলি, মানে ওল্ড রেশিওতে অ্যান্সারটা ভুল হবে। নিউ রেশিও, বুঝতে পারলি? রাইট অফ নিউ রেশিওতে হয়। ওল্ড রেশিওতে কোন গুডউইল হয়? দেখ, ওল্ড রেশিওতেও রাইট অফ হয়। কোনটা? ব্যালেন্স শিটে যে গুডউইল থাকে সেটা ওল্ড রেশিওতে রাইট অফ হয়। ডিসকাউন্ট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস, এটা কমন কোশ্চেন, ইয়ারে আসা কোশ্চেন। ওই যে আমরা যখন শেয়ার রিইস্যু করতাম না, ওখানে ডিসকাউন্টে রিইস্যু করতাম, কত টাকা ডিসকাউন্ট হতে পারবে না? তুই যত টাকা রিসিভ করেছিস তার বেশি ডিসকাউন্ট হতে পারবে না। যত টাকা রিসিভ করেছিস তার বেশি ডিসকাউন্ট হতে পারবে না। ক্যান নট বি মোর দ্যান দ্য ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ারস। ঠিক আছে? এটা হবে বির অ্যান্সারটা হবে। ঠিক আছে? 12টা হয়ে গেল দেখতে দেখতে। 13 নম্বর, প্রফিট শেয়ারিং রেশিও অফ এ অ্যান্ড বি 2:1
খুব ভালো পয়েন্ট পেয়েছি। বি আর সি বলে 3:2, তাহলে প্রফিট শেয়ারিং রেশিও হবে এ বি সি কত হবে জানিস, বলতে পারবি কেউ? হ্যাঁ হ্যাঁ 6:3:2। এটা জাস্ট একটু দেখিয়ে দিই, এটা জানিস, এটা কি জানিস? না জানলে দেখিয়ে দিচ্ছি, কেন খুব ভালো পয়েন্ট দিয়েছি। এ বি সি, বল এ আর বি কত বলেছে? 2 আর 1। আর বি আর সি কত বলেছে বল? 3 আর 2। এই তো বলেছে। কিচ্ছু না, দেখ এই বিটাকে ইকুয়াল, দেখ কি করে, এই যে এখানে 3 আছে, এই 3টাকে এখানে লিখে দে। এই তিনটাকে যখন এখানে লিখলাম, তাহলে এখানেও 3 লিখে দে। আর এই যে এখানে 1 ছিল না, এই 1টাকে এখানে লিখে দে। হ্যাঁ লিখে শেষ। তাহলে কত হলো? 6 3 2। বুঝলে ব্যাপারটা? এটা এটা ক্লাস 9 বা 10 এরকম টাইপের অঙ্ক করেছিল, ঠিক আছে? 9 বা 10 এরকম টাইপের অঙ্ক করেছিল। 6:3:2 হয়ে গেল 6:3:2। ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ ডিজিজ পার্টনার, এটা তো এক্সিকিউটার্স অ্যাকাউন্টে চলে যায়, এটা সন্দেহ নেই। ওই যে ডেথ করতাম না, ডেথ করার সময় যে পার্টনার মারা যেত, তার ব্যালেন্সটা কোথায় পাঠানো হতো? এক্সিকিউটার্স অ্যাকাউন্টে। বলছে এক্সিকিউটার্স অফ ডিজিজ পার্টনার। MNO 3 জন পার্টনার ছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 5:3:2। এন রিটায়ার করে গেছে, মানে 3 বেরিয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড হিজ শেয়ার অফ গুডউইল, কত বলছে? তার শেয়ার অফ গুডউইলও বলে দিয়েছে 21,000 টাকা। ওই যে মনে হয় রিটায়ারমেন্ট করার সময় টেবিল এন্ট্রি করতাম, ওরা 21,000 টাকা বলে দিয়েছে। তাহলে দেখ এখানে কি বলতে চাইছে, আমি তোকে বলে দিচ্ছি, কারণ দেখ আমরা তো টেবিল এন্ট্রি করতাম, মনে পড়ছে তো, আমরা গুডউইলের টেবিল এন্ট্রি করতাম রিটায়ারমেন্টে। টেবিল এন্ট্রি করার সময় কি করতাম আমরা, ওই ওরা কি বলে দিত, ওরা টোটাল গুডউইলটা বলে দিত। এখানে পার্টনারদের নাম বল না, কি কি বলেছে? MN আর কি বলেছে বল? ও। রিটায়ার যে করেছে, যে রিটায়ার করে তার নাম N, ওর গুডউইল কত ছিল বল? 21,000 টাকা। যে রিটায়ার করে তার গুডউইল কত ছিল? 21,000 টাকা। বাস, তোকে একটা জার্নাল করতে হবে। এই যে 21,000 টাকা, 21,000 টাকা কোন রেশিও ভাগ করতে, মনে পড়ে? গেনিং রেশিওতে। এই যে পাবে তো, টাকাটা পাবে কে? N পাবে 21,000 টাকা। দেবে কারা? M আর A, M আর O। তাহলে M দেবে আর O দেবে। আমাদের রেশিও কত ছিল বল, অঙ্কের রেশিও বল? 5:3:2, 3 বেরিয়ে গেল। তাহলে গেনিং রেশিও কত? 5:2। তাহলে 21,000 টাকার 5/7 আর 21,000 টাকার 3/7। তোকে কি বার করতে বলি, এম এর ভ্যালু নাকি এন এর ভ্যালু বল? এম, ব্যাস। 15,000। বুঝতে পারলি অ্যান্সারটা কি হবে? 15,000 টাকা হবে। এটাই তোকে জানতে চেয়েছে, খুব সুন্দর। এটা কমন কোশ্চেন, এইরকম কোশ্চেন যদি পরীক্ষায় এক্সপেক্টেড, এরকম কোশ্চেন, এই যে পার্টিকুলার যে কোশ্চেন, এটা এক্সপেক্টেড কোশ্চেন, এমসিকিউ এরকম দেবেই কোশ্চেন, একদম তো তুই গ্যারান্টি লিখে রাখ এরকম একটা এমসিকিউ আসছেই আসছে, মানে এরকম একটা এমসিকিউ পাবি বলে দিলাম তোকে। এরকম এমসিকিউ দেবে 100%, বলছি এরকম এমসিকিউ দেবেই। হয়ে গেল 15,000 টাকা। এই এমসিকিউটা আমি স্টার মেরে রাখলাম। এটা আমার খুব কমন এমসিকিউ লেগেছে, এরকম এমসিকিউ পাবি পরীক্ষা হবে। অঙ্কর এমসিকিউ বলে, থিওরি এমসিকিউ যে কেউ করে দিতে পারবে মুখস্থ করে। বলছে দ্য পার্ট অফ শেয়ার ক্যাপিটাল হুইচ ইজ কল্ড, শেয়ার ক্যাপিটাল একটা পার্ট যেটা কল করা হয়েছে, বাট দ্য মানি নট ইয়েট রিসিভড, কলস ইন এরিয়া। কল করা হয়েছে, টাকাটা পাওয়া যায়, তাই কি বলে? কলস ইন এরিয়া। এটা বহুবার করেছিলাম। দুটো কলের মধ্যে কতদিনের গ্যাপ থাকা উচিত? দুটো কলের মধ্যে কতদিনের গ্যাপ থাকা উচিত? বেসিক্যালি 30 দিন, বেসিক্যালি 30 দিন হয়। তাহলে কোনটা হওয়া উচিত? অ্যান্সার বল। লেস দ্যান, কি লিখবো? লেস দ্যান 1 মান্থ। লেস দ্যান 1 মান্থ, 30 দিন বা তার কম হওয়া উচিত, ঠিক আছে? দেখবি, তুই গুগল করবি বা তুই বই দেখবি, বইতে 30 দিন লেখা আছে। জয়েন্ট লাইফ পলিসি অ্যাকাউন্ট আফটার দ্য ম্যাচুরিটি অফ দ্য পলিসি শুড বি ট্রান্সফার টু দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা কি হয়? জয়েন্ট লাইফ পলিসি, বুঝিস তো? জয়েন্ট লাইফ পলিসি সম্পর্কে আইডিয়া আছে? ধর 3 বন্ধু মিলে একটা ব্যবসা আরম্ভ করেছিলি, তো 3 জনের লাইফের উপর একটা পলিসি করেছিলি, এটাকে বলা হয়, দেখ আজকে আমার নিজের লাইফের উপর পলিসি করে তাকে LIC বলা হয়, কিন্তু যখন পার্টনারশিপ বিজনেস করিস তখনও পলিসি করে, তাকে JLP বলে, জয়েন্ট লাইফ পলিসি, ঠিক আছে? তো তো জয়েন্ট লাইফ পলিসি অ্যাকাউন্ট আফটার দ্য ম্যাচুরিটি অফ দ্য পলিসি, পলিসি যখন ম্যাচিউর হয়ে যায়, শুড বি ট্রান্সফার দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার। তো কোন রেশিওতে ভাগ করা হয়েছে? কমন সেন্স, এটা কমন সেন্স। কোন রেশিওতে? তো সবাই মিলেই করেছিল, ওল্ড রেশিওতে। তাহলে বোঝা গেল এটা ওল্ড রেশিওতে বলে দিয়েছে। তার মানে তুই এটা একটু বুঝতে পারলি, যখন পার্টনারশিপ অ্যাডমিশন বা রিটায়ারমেন্টের অঙ্ক করবি, ধর JLP-টা কোথায় থাকতে পারে বলতে পারবি? JLP কোথায় থাকবে? কি মানে? অ্যাসেটস এ থাকবে, অ্যাসেটস এ থাকবে। তাহলে এই টাকাটা কাদের মধ্যে ভাগ করা উচিত বুঝতে, বাট পরীক্ষায় তোকে কিন্তু ওরকম অ্যাডজাস্টমেন্ট দেবে না। ওদের অ্যাসেটে JLP দিয়ে দিল, ওর নিচে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিল যে যেদিন নতুন পার্টনার অ্যাডমিট হচ্ছে তখন JLP-র ভ্যালু এত দাঁড়িয়েছে, তখন ওই রিভ্যালুয়েশনে পাঠাবি, ইনক্রিজ ডিক্রিজ বলে। বোঝা গেল তো কি বললো? এরকম থাকতে পারে। আমি করিয়েছিলাম ক্লাসে, মেইন ক্লাসে করিয়েছিলাম, হয়তো আমি টেস্ট পেপারে কোনোদিন পাইনি, হয়তো পাবো না।
ঠিক আছে তো? ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা এটা বলার অপেক্ষা রাখে না, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি দেখতে হবে না। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিকর্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে আসে না? সিম্পল ব্যাপার, মানে এফএস এর পার্ট কোনটা? এখানে এফএস এর পার্ট হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। পার্ট নয় কোনটা? বিআরএস কিন্তু পার্ট নয়। তারপর যে আইডিয়াল লিকুইড রেশিও, কালকেও করাতে বলছিলাম কি কারেন্ট রেশিওর আইডিয়াল কি ছিল 2:1 আর লিকুইড রেশিওর আইডিয়াল হচ্ছে কত? 1:1। 1:1। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইটেম ইজ নট আ কম্পোনেন্ট অফ, এর মধ্যে কোনটা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নয়? বলছে কোনটা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নয়? কে করেছে এটা? ভুলভাল করেছে। আরে সেল অফ ওল্ড ফার্নিচার বিক্রি করে যে টাকাটা আসে এটা তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা তো হবে না। ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ঠিক আছে, এটাও ইনভেস্টিং এর মধ্যে পড়বে। অ্যাডিশন টু প্ল্যান, ঠিক আছে, এটাও ইনভেস্টিং এর মধ্যে পড়ে। কিন্তু বাইব্যাক অফ ইকুইটি শেয়ার, বাইব্যাক ঘাবড়ে এখন নাম শুনে ঘাবড়ে যাস না, হয়তো তোরা হয়তো অ্যান্সারটা দিয়ে ইকুইটি শেয়ার দেখে অ্যান্সার দিয়ে দিয়েছি। বাইব্যাক মানে কি? বাইব্যাক মানে আমি যে ইকুইটি শেয়ার কিনেছিলাম সেটাকে ব্যাক করে দিলাম। কি হয় ব্যাপারটা জানিস তো? এখন তুই বুঝতে পারবি না এই বাইব্যাক জিনিসটা কি। এটা আমাদের কলেজ যখন উঠবি, কলেজ যখন এই চ্যাপ্টার আছে বাইব্যাক অফ ইকুইটি শেয়ার্স, ঠিক আছে তো? তো সেকশন 68 সাবসেকশন 2 তে বলে দিয়েছে আজকে প্রেফারেন্স শেয়ার ব্যাপারটা কি। কোম্পানি চালানোর জন্য কোম্পানি যখন টাকা লাগে তো প্রেফারেন্স শেয়ারদের টাকা নেয়। এবার কোম্পানি ওদের টাকা শোধ করতে হয়, 20 বছরের মধ্যে টাকা শোধ করতে হয়। কিন্তু বাইব্যাকের টাকাটাও কোম্পানি শোধ করতে পারে। আজকে ধর আজকে ধর যে ধর কেউ ধর কোম্পানির শেয়ার কিনেছে, ঠিক আছে, কোম্পানি শেয়ার ইস্যু অফ শেয়ার কিনেছে, কোম্পানি ওদের টাকা ফিরিয়ে দেয়। কোম্পানি ওদের টাকা চাইলে ফেরাতে পারে, কিন্তু সবাইকে ফেরাতে পারে না। ম্যাক্সিমাম অনেক গল্প আছে, এত গল্প তুই বললে বুঝতে পারবি না। 25% টাকা ফেরাতে পারে, ঠিক আছে, ক্যাপিটালে 25%। বাইব্যাক বেসিক্যালি ইকুইটি শেয়ারের উপর হয়। বাইব্যাকটা হয় ইকুইটি শেয়ার, ঠিক আছে। বাইব্যাক যেটা কেনা হয়েছে সেটাকে ব্যাক করে দেওয়া হয়, এটাকে বলা হয় বাইব্যাক, ঠিক আছে তো? তো বাইব্যাক অফ ইকুইটি শেয়ার এটা একমাত্র, এটা কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, কোনো সন্দেহ নেই, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। বাইব্যাকের কনসেপ্ট তোদের ক্লাস 12 নেই, কিন্তু অপশন দিয়ে দিয়েছে বাইব্যাক, জিনিস যাতে সব। আচ্ছা, তারপর কি বলছে, হোয়ার উইল ইউ রেকর্ড পাবলিক ডিপোজিট ইন দ্য ব্যালেন্স শিট অফ কোম্পানি ব্যালেন্স শিটের মধ্যে পাবলিক ডিপোজিট কোথায় রেকর্ড করা হয়? আনসিকিউরড লোন, তাই তো? না, এটা সিকিউরড লোন করবি। এটা পাবলিক ডিপোজিটটা না, আনসিকিউরড লোন করবি না, সিকিউরড লোন করবি, ঠিক আছে, সিকিউরড লোন করবি। পাবলিক ডিপোজিট সিকিউরড লোন করবি। লাস্ট পয়েন্ট বলছে ক্রেডিট সেল বলছে 75% অফ ক্যাশ সেল, সোজা জিনিস দিয়ে। টোটাল সেল বলছে 3.5 লাখ টাকা, ক্যাশ সেল বলেছে ক্যাশ সেল তাহলে কত হবে? সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। দেখ আমি যদি এখানে ছোট করে করি, ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টু টোটাল। অঙ্কে ক্যাশ সেল বলেছে 75, কার বলছে ক্রেডিট সেল 75 বলছে, সরি ক্রেডিট সেল বলেছে 75, কার ওপর 75 বলেছে? ক্যাশের ওপর। তাহলে ক্যাশ 100, তাহলে টোটাল কত হলো? 175, ঠিক আছে। টোটাল সেল বলেছে 3,50,000। তোকে বের করতে কি বলেছে? কি বের করতে বলেছে বল? ক্যাশ সেল। তাহলে কত হবে? 3,50,000 বাই 175 ইন্টু 100 করে দেখ কত বেরোচ্ছে। 2 লাখ টাকা হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। সবকটা এমসিকিউ বলে দিলাম। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ পার্টনারশিপ ডিড? জানিস তো, বলছে অংশীদারি চুক্তিপত্রের প্রয়োজনীয়তা। কেন পার্টনারশিপ ডিড কেন প্রয়োজন? যদি নাও পড়ে থাকিস নিজে থেকে তো লিখতে পারবি, পার্টনারশিপ ডিড কেন প্রয়োজন, কেন পার্টনারশিপ ডিড করা হয় জানিস তো? আরে পার্টনারশিপ বিজনেসে না মারামারি হয়, বুঝতে পারলি তো, বিশাল মারামারি হয়। তো মানে প্র্যাকটিক্যাল কথা বলছি আমি, যেটা হয় পার্টনারশিপ ডিডে প্রচুর মারামারি হলে প্রচুর ঝামেলা হয়। তো ঝামেলা যাতে ফিউচারে না হতে পারে, কোর্টে কেস করতে পারবি, তাই জন্য তো ডিড করতে হবে। আজকে পার্টনারশিপ বিজনেস করার সময় তুই মুখে কথা বলেছি এই ব্যবসা হয়ে যা প্রফিট হবে তুই এতটা নিবি, তুই ধর প্রফিট হবে 5:3, তুই 5 ভাগ নিবি, আমি 3 ভাগ নেব। যখন টাকা দেওয়ার প্রশ্ন উঠলো তখন যে 3 ভাগ নেবে সে ঝামেলা আরম্ভ করে দিল। তুই এই কথা বলিনি আমি? কি বললাম বুঝতে পারলি তো? ঝামেলার হাত থেকে বাঁচার জন্য, ওদের মধ্যে একটা কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে তো? তো এটা নিশ্চয়ই লেখা আছে নোটে, বাট আমি যখন মেইন ক্লাস করেছিলাম এগুলো বলেছিলাম, ঠিক আছে তো? এই জন্য বারবার আমি একটা কথা মানে এটা তো তোদের লাগবে না, তো আমি প্রথম বছর থেকে ওদের বলেছিলাম যে আমি ক্লাস পড়াবো না, অনেক এমসিকিউ এসিকিউ খাতায় লেখা নাও থাকতে পারে, কিন্তু ক্লাসে যা পড়াবো প্রতিটা কথা খুব গুরুত্বপূর্ণ, কথার মধ্যে কিন্তু অনেক এমসিকিউ লুকিয়ে থাকবে, এমসিকিউ বা এসিকিউ। ওই যে হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল, এটা তো কমন কোশ্চেন, এটা তো ছিল কমন কোশ্চেন। তো হোয়াট ডু ইউ মিন বাই প্রোরাটা অ্যালটমেন্ট, আগের দিন লিখে দিয়েছিলাম প্রোরাটা অ্যালটমেন্ট। আর প্রোরাটা অ্যালটমেন্ট কখন পসিবল বল? আন্ডার সাবস্ক্রিপশন, ওভার সাবস্ক্রিপশন হলেই কিন্তু প্রোরাটা পসিবল, ঠিক আছে তো, বলেছিলাম কিন্তু।
প্রসপেক্টাস কাকে বলে? বাংলা হচ্ছে বিবরণীপত্র কাকে বলে? লেখানো ছিল, নোটে লেখানো ছিল। অথরাইজড ক্যাপিটাল কাকে বলে? লেখানো ছিল। অথরাইজড ক্যাপিটালকে ঘুরিয়ে দিতে পারে, রেজিস্টার্ড ক্যাপিটাল বা নমিনাল ক্যাপিটাল। ৩ টে নাম আছে, ঠিক আছে তো? আচ্ছা। এবার দেখ কি বলছে, এ অ্যান্ড বি দুজন পার্টনার ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। ঠিক আছে? দুজন মিলে বিজনেস করছিল, তাদের রেশিও ছিল কত? 3:2। সি অ্যাডমিট করেছে নিউ পার্টনার। নিউ রেশিও বলছে 9:6:5 কম্পিউট স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে তো? তো এটা তো তোকে করে দেখাতে হবে। এটা তো তুই আর মুখে, মুখে করতে পারবি না, না? তো করে দেখাতে হবে তো। তাহলে করে দেখাবে কি করে? এ আর বি স্যাক্রিফাইসিং রেশিও লিখবি এসআর ইকুয়াল টু ওল্ড মাইনাস নিউ। এ আর বি। বল, 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 একজন বল, তাড়াতাড়ি হয়ে যাবে। ওল্ড রেশিও কত? 3:2। মানে 3/5, 2/5। নিউ রেশিও কত বলছে? 9:9, 6, 15 আর 5, 20। 9/20 আর এখানে 6/20। 5 আর 20 এলসিএম করলে 20 হয়। 5, 20, 4, 3, 4, 12। 12 মাইনাস 9, 3/20। আর এটা হচ্ছে 20। 5, 4, 4 দুগুণে 8, 8 মাইনাস 6, 2/20। তাহলে অ্যান্সার হবে 3:2। ফুল মার্কস পেয়ে গেলে। করে কিন্তু দেখাতে হবে, করে কিন্তু দেখাতে হবে তোকে। 3:2। এগুলো দেখানোর কিছু নেই, যা জানিস বলে দিলাম। হোয়াট ইজ সুপার প্রফিট? বলতে পারিস সুপার প্রফিট কাকে বলে? সুপার প্রফিট জিনিসটা কি? আরে ফর্মুলা তো জানিস, ফর্মুলা জানলে তুই লিখিয়ে পারবি। এক্সেস অফ অ্যাকচুয়াল প্রফিট ওভার এক্সেস অফ মানে ওখানে লেখা ছিল সুপার প্রফিট, কি লেখা ছিল? অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। ঠিক আছে? সুপার প্রফিট দ্যাট মিন্স এক্সট্রা প্রফিট, এক্সট্রা প্রফিট, এক্সট্রা প্রফিট। ঠিক আছে? তুই যে এক্সপেক্ট করেছিস তার চেয়েও এক্সট্রা প্রফিট। ঠিক আছে? এক্সপেক্ট করাকে বলে নরমাল প্রফিট, তার চেয়ে এক্সট্রা প্রফিট। মানে এটাকে লেখা উচিত কি? এক্সেস অফ নরমাল প্রফিট, এক্সেস অফ নরমাল প্রফিট। ঠিক আছে তো? আচ্ছা। হুইচ গুডউইল ইজ শোন ইন দ্য বুকস অফ, এটা তো কালকে আগের দিন তুই কে জিজ্ঞাসা করলো আমি জানি না, কে যেন জিজ্ঞাসা করলো এটা। তুই জিজ্ঞাসা করলি। এএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ কোন গুডউইল দেখায়? পারচেজ গুডউইল। অ্যান্সার হবে পারচেজ। গুডউইল দু রকমের, একটা পারচেজ হয়, একটা সেলস হয়। আমরা বইতে কোন গুডউইল দেখায়? পারচেজ গুডউইল। এটাই এএস 26 এ বলা আছে। ঠিক আছে তো? তো পারচেজ এগুলো নোটগুলো করে নিস। নিশ্চয়ই নোটে লেখানো ছিল। এগুলো নোটে লেখানো, এগুলো পড়ে, পড়ে লিখবি। ফরফিচার অফ শেয়ার কাকে বলে? বাজেয়াপ্ত, শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলে? জানিস তো শেয়ার। ঠিক আছে তো? হোয়াট ডু মিন বাই ওভার সাবস্ক্রিপশন? কমন কোশ্চেন, ওভার সাবস্ক্রিপশন। ওভার কাকে বলে? মানে জিনিসটা কি? কনসেপ্টের মাথায় রাখলে তুই লিখতে পারবি। পড়া না থাকলেও লিখতে পারবি। ওভার কাকে বলে? অ্যাপ্লিকেশন মানে অ্যালটের চেয়ে অ্যাপ্লাই বেশি হতো, তাকে ওভার সাবস্ক্রিপশন বলে। ঠিক আছে তো? আচ্ছা, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল রিজার্ভের সঙ্গে রিজার্ভ ক্যাপিটাল। বইতে লেখা ছিল, বড় কোশ্চেন পড়া ছিল। ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে? আর রিজার্ভ ক্যাপিটাল কাকে মানে, তোমাদের ডিফারেন্সটা লিখতে হবে। হাউ উইল ইউ ট্রিট দ্য জেনারেল রিজার্ভ ব্যালেন্স শিট? এটা তো জানিস। রিটায়ারমেন্টে যখন করছিস না, তখন জেনারেল রিজার্ভ ব্যালেন্স শিট থাকলে কি করতে হয়? পুরনো পার্টনারদের মধ্যে কোন রেশিও ভাগ করবো? ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ করে দিতে হবে। তো হোয়াট ডু মিন বাই প্রিমিয়াম ফর গুডউইল? বুঝতেই পারছিস প্রিমিয়াম ফর গুডউইল জিনিসটা কি। এই ছিল কোশ্চেন। আর কি ছিল এখানে? এখানে কি ছিল? এসে কিউ এই সেকেন্ড পার্টে কমন সাইজ স্টেটমেন্টের একটা সুবিধা লেখো। তারপর যে কম্পারেটিভ স্টেটমেন্টের একটা অসুবিধা লেখো। ফর্মুলা অফ ক্রেডিটার্স টার্নওভার রেশিও, এটা কি বলতে হবে? কি ফর্মুলা ছিল বল? ক্রেডিটার্স বাই এভারেজ ক্রেডিটর। ক্রেডিট পারচেজ বাই এভারেজ ক্রেডিটার্স। যদি কোশ্চেন ফর্মুলা দিয়ে ঘুরিয়ে দেয়, বলছে না আমি ক্রেডিটার্স টার্নওভার রেশিও আমার জানার দরকার, বলো ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড বলো। মানে বললো এভারেজ পেমেন্ট পিরিয়ড বলো, এভারেজ পেমেন্ট পিরিয়ড। ফর্মুলা কি বলবো? বলবি স্যার উপরে লিখুন আপনি 12 মাস, নিচে লিখুন সিটিআর, নিচে লিখুন সিটিআর মানে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। ব্যাস বলেছিলাম। অ্যাকর্ডিং টু হুইচ অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, আচ্ছা এটা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লেখা উচিত ছিল। বলছে কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ক্যাশ ফ্লো বলা আছে বল? AS3। AS3। এটা কিন্তু জীবনে ভুলে যাস না কিন্তু। এটা বিশাল মানে বিশাল বড় পাপ এটা। মানে এটা যদি কখনো ভুলে যাস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে, এটা বিশাল বড় অন্যায় করে ফেলেছিস। বিশাল বড় অন্যায়। এই অন্যায়ের মাপ নেই। ঠিক আছে তো? AS3। ঠিক আছে তো? কেন দেখ কেন অন্যায়? আমরা যখন ক্যাশ ফ্লো করতাম প্রতিটা অঙ্কে লিখতাম না AS3। তো মাথায় রাখতে হবে তোকে। তোর পরীক্ষায় দুটোই এস দেবে, তাও বলছে একটা 3 আর একটা 26। মানে এর মধ্যেই আছে তোর সিলেবাসে আপাতত যা মনে পড়ছে, 3 আর 26। হোয়াট ডু মিন বাই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? জানিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে? আর হোয়াট ডু মিন বাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে কি কি আসে বলতে পারবি? ক্যাশ আসে, ব্যাংক আসে, আর মার্কেটেবল সিকিউরিটিজ আছে। মার্কেটেবল সিকিউরিটিজ কাকে বলে? যেইগুলো 3 মাসের মধ্যেই মনে হয় খুব সম্ভবত ক্যাশে কনভার্ট করা যায়। এই ছিল অঙ্ক। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? আমি কিন্তু এমসিকিউ এসিকিউ গুলো বলে দিলাম পেজটায়। ঠিক আছে তো? তাই আমি যেটা বলছি বারবার বাড়িতে যে কটা পেজ সলভ করিস সঙ্গে, সঙ্গে এমসিকিউ গুলো করবি, এসএকিউ গুলো করে নিবি। করে মুখস্থ করে খাতায় লিখে নিবি। যেগুলো লেখা নেই লিখে দেবো। দেখ এসএকিউ অনেকে বলে সাজেশন, সাজেশন। সে আমি সাজেশন একটা দিয়ে দেবো। কিন্তু ওইভাবে আমার সাজেস্টিভ খুব একটা পছন্দ হয় না এরকম। অঙ্কের বিশেষ করে অঙ্কের সাবজেক্টে সাজেশন হয় না ওইভাবে। তবুও তবুও আমি দিয়ে দেবো। কিন্তু আমি বলব যে না, প্রতিটা পেজ এটা তো প্র্যাকটিস না? প্রতিটা পেজ তুই অবশ্যই সলভ করবি। সলভ করি। কতক্ষণ লাগবে বল? একদিনে ২-৩টে পেজে হয়ে যায়। তুই একদিনে একটা করে পেজ কর না। তুই আ এখানে ১০-১৫টা ওই যে মডেল পেপার ১০ টা দিয়েছি, ওই ১০ টা সলভ করলেও অনেক একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে তো?
মেনলি আসবে ইয়ার যে করিয়েছিস তোর ইয়ার 15 থেকে 24, 15 থেকে 24, 24-এর কোশ্চেন তো দেবে না, 23, 15 থেকে 23 যদি ভালো করে করিস, ওর মধ্যে তোর 12টার মধ্যে তুই 8টা থেকে 9টা কমন ধরে রাখ। 8টা কমন ধরেই রাখ। আর তবে কিন্তু তোর কিন্তু অ্যাকাউন্টসে একটু কনসেপ্ট মাথায় রাখতে হবে। হয়তো কোশ্চেন একটু ঘুরিয়ে দিল। কোশ্চেন একটু ঘুরিয়ে দিল। কিন্তু তোকে কনসেপ্ট থেকে লিখতে হবে। ছেড়ে আসলে কোনো নাম্বার নেই, লিখলে নাম্বার আছে। আচ্ছা। তারপর হচ্ছে এবার দেখ পিএল অ্যাপ্রোর অঙ্ক। পিএল অ্যাপ্রোর অঙ্কটা একটা করে দেখব। পিএল অ্যাপ্রোর অঙ্কটা এই অঙ্কটা আমরা মেন ক্লাসে এই অঙ্কটাই করিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই অঙ্কটা তোদের যে রেড বুক 72 বইতে আছে, বাট এই অঙ্কটা বিকমে একবার এসেছিল। এই অঙ্কটা বিকমে অঙ্কটা এসেছিল, আমার মনে আছে। বিকমে এই অঙ্কটা একবার এসেছিল। ঠিক আছে তো? রিপা, রিনি, রিমা ৩ জন মিলে বিজনেস করছে। ওদের পার্টনারশিপ ডিড ছিল। সেই ডিডে বলা ছিল পার্টনাররা ড্র করবে কত টাকা। ডিডে লেখা ছিল 700 টাকা করে ওরা টাকা ড্র করবে প্রতি মাসে। ফার্স্ট ডে অফ এভরি মান্থ। আর প্রতি মাসের শুরুতে টাকা তুললে কত হয়? 6.5/12। ঠিক আছে? রিপা, রিনি, রিমা কত? দেখ ওদের নিয়ম, ওদের কন্ট্রাক্টে ছিল, ডিডে ছিল 700 টাকা করে তুলবে। এমন কোনো কথা নেই ডিডে যদি 700 টাকা লেখা থাকে ও 700 টাকার বেশি তুলতে পারবে না, কম তুলতে পারে। তাই এখানে দেখ তুলেছে কেউ, একজন 700, একজন 600, একজন 500। তার মানে তুই আইওডি বেরিয়ে যাবে। তারপর আইওসি কত বলেছে দেখ, আইওসি বলেছে 8% আর আইওডি বলেছে 10%। প্রফিট বলে দিয়েছে কত অঙ্কেটা? ৭৫,৫০০ টাকা, যার মধ্যে 20,০০০ টাকা রিজার্ভ। তার মানে তুই, আমি বলে দিচ্ছি ৭৫,৫০০ টাকা প্রফিট আর রিজার্ভ বলেছে 20,০০০ টাকা। রিনি অ্যান্ড রিমা আর এন্টাইটেল রিসিভ স্যালারি 3,০০০ আর 4,০০০ পার অ্যানাম বলে দিয়েছে রেসপেক্টিভলি। ঠিক আছে? আর বলছে রিপা কমিশন পাবে 10% অন নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন। সিম্পল কথা বলেছে, আফটার চার্জিং সার্চ কমিশন বলেছে। ঠিক আছে তো? আর তারপরে বলেছে ক্যাপিটালের ব্যালেন্স গুলো বলে দিয়েছে। এটা স্টুডেন্ট করেছে, আমি তার খাতায় দেখি অ্যান্সার গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে তো? তাহলে দেখ এটা অ্যান্সার পাঠিয়েও দিয়েছি, তোরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তোরা যারা করেছিস তারা একটু মিলিয়ে নিতে পারিস। প্রথমে কেইট দিকে লিখেছে, ও নেট প্রফিট লিখেছে কত? ৭৫,৫০০ টাকা। ঠিক আছে? আইওসি ক্যাপিটাল গুলো কত কত বলেছিল বল অঙ্কে? ক্যাপিটাল হচ্ছে ৫০,০০০, ৪০,০০০, ৩৫,০০০, তার উপর 8% করে এটা হয়েছে। ক্যালকুলেটর সুন্দর করে দেখিয়ে দিয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, ইন্টারেস্ট অন ড্রয়িংস কে কত টাকা ড্র করেছে বলে দিয়েছে, পার মান্থ বলেছে, মানে 12 দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে তো? আর পার্সেন্টেজ বলে 10%, 6.5/12 হবে। এটা নরমাল ক্যালকুলেটর, নরমাল অঙ্ক, এটা কোনো কঠিন অঙ্ক না। একদম বিন্দুমাত্র কঠিন নেই অঙ্কের মধ্যে। ট্রান্সফার টু রিজার্ভ 20,০০০ টাকা বলেই দিয়েছে। আর দুজনের স্যালারি বলে দিয়েছে, ডেবিটে লিখেছে 3,০০০ আর 4,৫০০। আর রইল বাকি রিপা কমিশন। ওর কমিশনটা কত পাবে? ও বলেছে আফটার চার্জিং কমিশন। যেহেতু আফটার চার্জিং বলেছে তাই 10/100 10। যদি আফটার চার্জিং না বলতো নরমাল 10/100। স্যার এই টাকাটা কি করে বেরোলো? এই যে ক্রেডিট সাইড যোগ করে ডেবিট গুলো বাদ দিয়ে 39,140। সবার বেরিয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, সবার বেরিয়েছে। সবার বেরিয়েছে নিশ্চয়ই? সবার বেরিয়েছে কিন্তু স্যার। কত বেরিয়েছে? 35,610। এটা আর বোঝানোর কিছু নেই, কারণ নরমাল অঙ্ক, সময় নষ্ট করব না। আচ্ছা, সেকেন্ড অঙ্কে চলে আসবো। সেকেন্ড অঙ্ক। এর সঙ্গে ওরে দিয়েছিল পিএল অ্যাকাউন্টের সঙ্গে পিএল অ্যাপের পার্থক্য। তো এটা তো ঠিক আছে থিওরি। তারা বলেছে কি, একটা শেয়ার ফরফিচারের অঙ্ক দিয়েছে। এরকমই অঙ্ক আমার যতদূর মনে পড়ছে 22 সাল এবং 23 সালে এরকম ধরনের অঙ্ক দিয়েছিল। ঠিক আছে? বা 23 আর 24 এরকম ধরনের অঙ্ক দিয়েছিল। ঠিক আছে? হ্যাঁ বল। Common question. কমন কোশ্চেন। বলছে মিস্টার এ বাসু অ্যাপ্লাই, কোম্পানিকে 10,০০০ টা শেয়ার অ্যাপ্লাই করেছে 10 টাকা দামে, ইস্যুড 3 টাকা প্রিমিয়ামে। মিস্টার এ বাসু পেড অ্যাপ্লিকেশন, মানে 3 টাকা শেয়ার ও অ্যাপ্লিকেশন 3 টাকা দিয়েছে। অ্যান্ড 6 টাকা। ৩ টাকা ৬ টাকা দিয়ে বাট ফেইল টু পে দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ শেয়ারস। মানে টোটাল হচ্ছে ১০ আর ৩ ১৩ টাকা। একটা শেয়ারের টোটাল দাম হচ্ছে ১৩ টাকা করে। ১০ আর ৩ টাকা প্রিমিয়াম ১৩ টাকা। তার মধ্যে তুই দেখ আমি কি বললাম, ওখানে একটা এমসিকিউ ছিল না? ওখানে কি লেখা ছিল? বইতে লিখে 10% ম্যাক্সিমাম হতে পারে। এখানে একটা শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা আর প্রিমিয়াম কত? ৩ টাকা। তাহলে ১০ এর ৩ টাকা কত বছর? 30%। এরকম কোনো রুল আছে নাকি? তো রুল হলে এই কোম্পানি কি করে করলো? ঠিক আছে না? এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে তো? যেটা বলছিলাম, তো মিস্টার এ বাসু অ্যাপ্লিকেশন ৩ টাকা দিয়েছে আর অ্যালটমেন্ট ৬ টাকা। ৩ আর ৬ ৯ টাকা দিয়েছে। ১৩ টাকার মধ্যে ৯ টাকা দিতে পেরেছে। দিতে পারেনি কেন? ৪ টাকা। ৪ টাকা ফেল করেছে। ঠিক আছে তো? ৪ টাকা কলেজ দিতে পারেনি। এবার কোম্পানি সেই শেয়ারগুলো ফরফিট করেছে এবং তারপর রিইস্যু হয়েছে ৩০০ টার, সরি ১০,০০০ টার ৪ এর ৫, মানে ৮,০০০ টা শেয়ার রিইস্যু হয়েছে 10% ডিসকাউন্টে। দেখি ও কি করেছে। ইজি অঙ্ক ছিল অঙ্কটা। তোরা একটু মিলিয়ে নে যারা করেছিস। যারা এই অঙ্কটা করেছিস মিলিয়ে নে। ইকুইটি শেয়ার কতগুলো শেয়ার ফরফিট করছে? ১০,০০০ টা শেয়ার ফরফিট করছে। ১০,০০০ ইন্টু ১০, ১,০০,০০০ টাকা। প্রিমিয়াম ফেল করেনি, তাই প্রিমিয়াম নিইনি। টু কলস ইন এরিয়া
4 টাকা এইমাত্র বললাম 4 টাকা দিতে পারেনি, 40,000 টাকা আর বাকি 6 টাকা দিতে পেরেছে 60,000 টাকা। সেকেন্ড জার্নাল রিইস্যু হচ্ছে 10,000 টা শেয়ারে 4 এর 5 টা শেয়ার রিইস্যু হচ্ছে 9 টাকা করে, কারণ 10% ডিসকাউন্ট বলেছে মানে 9 টাকা করে। তাহলে কত হলো? 72,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ার ফরফিচার ডেবিট 8,000 টাকা, টু ইক্যুইটি শেয়ার ক্যাপিটাল 80,000 টাকা। লাস্ট জার্নাল শেয়ার ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে? তো শেয়ার ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভ এটা ও দেখায়নি, বাট পরীক্ষার কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? ফরফিচার ক্রেডিট কত ছিল? 60,000 টাকা। এখানে লিখে দিচ্ছি 60,000 টাকা কতগুলো শেয়ারে বল? 10,000 টা শেয়ারের দাম 60,000 টাকা, কিন্তু কতগুলো শেয়ার বিক্রি করছিস বল তুই? 8,000 টা শেয়ার। 8,000 টা শেয়ারের দাম কত? এত, মাইনাস ফরফিচার ডেবিট কত হচ্ছে? 6 ইন্টু 8 মানে 48,000 মাইনাস 8,000 40,000 লিখে দেখাতে হবে, নাহলে এর জন্য 1 নম্বর অলরেডি কেটে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল এটা, তাহলে এটা হয়ে গেল। এর সাথে অডের থিওরি দিয়েছিল, হ্যাঁ, অথরাইজ ক্যাপিটাল কাকে বলে, কলস ইন অ্যাডভান্স কাকে বলে, ঠিক আছে তো? আচ্ছা, 7 দাগে এটা তো একদম সোজা অঙ্ক দিয়েছিল মনে হচ্ছে, আমার যা মনে পড়ছে, ইস্যু অফ ডিবেঞ্চার অঙ্ক। বলছে একটা মেশিন কেনা হয়েছে 5,65,000 টাকা দিয়ে, তার মধ্যে 1,15,000 টাকা ব্যাংক ড্রাফটের মধ্যে পেমেন্ট করেছে, বাকি টাকাটা ডিবেঞ্চার দেওয়া হয়েছে। তো নর্মাল এন্ট্রি, আমি এন্ট্রি বলেইছি কি হবে, অঙ্ক সোজা অঙ্ক দিয়েছে। পুরো পেজে যতগুলো অঙ্ক দেখলাম, ও টাফ করতে চেয়েছে ওই অ্যাডমিশন আর রিটার্ন, এছাড়া কোনো টাফের জায়গা নেই ওর। পুরো পেজে আমি আমি বিবিকুণ্ডুর সবকটা অঙ্ক দেখলাম, ভালো করে দেখলাম। আর কিছু কিছু অঙ্কে শেয়ারের পোড়াটা দিয়েছে, ব্যাস এই তো টাফ। আর তো আমি কোনো পেপারে টাফ দেখিনি, 3টেই অঙ্ক টাফ, ঠিক আছে? তো 3টেই অঙ্ক টাফ লাগছে, আর কিছু টাফ নেই। আচ্ছা দেখ, প্রথম জার্নাল করেছিস তোরা, এটা বোঝানোর কিছু নেই, এগুলো মেন ক্লাসে প্রচুর করানো আছে, জাস্ট মিলিয়ে নিচ্ছিস। যেই জায়গাটা বুঝতে অসুবিধা আমাকে বলি, স্যার এই পয়েন্টটা বুঝতে অসুবিধা, এটা বুঝিয়ে দিচ্ছি। মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট 5,65,000 5,65,000 কমন কোশ্চেন এটা, ঠিক আছে তো? আর আমি বারবার বলছি, এই ধরনের ডিবেঞ্চারই পরীক্ষা এবছর আসছে, এই ধরনের ডিবেঞ্চার, ধরনটা বলে দিচ্ছি, এই ধরনের ডিবেঞ্চার পরীক্ষা এবছর আসছে। মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার ভেন্ডার অ্যাকাউন্ট 5,65,000 5,65,000, এবার ভেন্ডারকে পেমেন্ট করতে হবে। ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 5,65,000 টাকা, কিন্তু ওকে পেমেন্ট করছি, প্রথমে দেখ ড্রাফট দিচ্ছি, ব্যাংক ড্রাফট, ঠিক আছে? ব্যাংক ড্রাফট দিয়েছি, ব্যাংক ড্রাফট কত? 1,15,000। তাহলে 5,65,000 মধ্যে 1,15,000 দিয়ে দিচ্ছি, তাহলে আর কত পাই? এই দেখ নিচে ও ওয়ার্কিংস করে দেখিয়েছে। বাকি টাকাটা ডিবেঞ্চার দেবো, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু ও 4,50,000 লিখেছে। কেন 4,50,000? 5,65,000 মধ্যে 1,15,000 দিয়ে দিয়েছে, তাহলে আর কত পাবে? 4,50,000 পাবে। কিন্তু ডিবেঞ্চার দেওয়া হবে কিসে? ডিসকাউন্টে দেওয়া হবে 10%, তার মানে কত হবে? 90 টাকা। তা 4,65,000 বাই সরি 4,50,000 বাই 90 করে 5,000 টা ডিবেঞ্চার। এই পরীক্ষায় না এই টাইপের অঙ্কের জন্য তোকে পরীক্ষায় নাম্বারিং করবে 3+1, ঠিক আছে? এইটা করার জন্য 1 নাম্বার দেবেই, ঠিক আছে? এটা যে করবে না, তাহলে তার খাতা চেকিং হবে 3 নাম্বারে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, 3 নাম্বারে তার খাতা চেকিং হবে। এটার জন্য 3+1, ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, তাহলে কতগুলো ডিবেঞ্চার? 5,000 টা ডিবেঞ্চার, তাই লিখে যাও 9% ডিবেঞ্চার, 5,000 ইন্টু 100 5,00,000 টাকা। এখানে 5,65,000 হয়ে গেছে, এখানে 1,15,000 হয়েছে, বাকি টাকা ব্যালেন্সটা ডিসকাউন্ট। ডিসকাউন্ট তো ডেবিট হয়, এগুলো শেখানোর কিছু নেই, মেন ক্লাসে প্রচুর করানো অঙ্ক। করা থাকলে না এই সুবিধা, ধর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জাস্ট মেলা, জাস্ট তুই চেক করছিস তো, তুই করেছিস তো অঙ্কগুলো? মিলিয়ে নিস, কিন্তু মিলিয়ে নিস, যেগুলো মিলছে পাশে রাইট মেরে দে অঙ্কের মতো, ঠিক আছে? তুই রাইট মারা মানে মানে তোরা রাইট মারা মানে মনে কর আমি বলছি, তোরা রাইট মেরে দিচ্ছিস, ঠিক আছে? আমার রাইট মারার সমান হয়ে গেল। আচ্ছা দেখ কি বলছে, 8 নম্বর অঙ্কটা কি বলছে? 8 নম্বর অঙ্কটা কি করতে পেরেছিস তোরা? রিটায়ারমেন্ট, এইটা করিয়ে দেবো, এটা করিয়ে দিচ্ছি আমি। এটা আমি করিয়েছি রিটায়ারমেন্টের অঙ্কটা, ঠিক আছে তো? তো রিটায়ারমেন্টের অঙ্কটা করিয়ে দিচ্ছি, ভালো অঙ্ক, ভালো অঙ্ক। এরকম একটা অঙ্ক ভালো করে করা থাকলে এনাফ। একটা অঙ্ক এরকম টাইপের অঙ্কই পরীক্ষায় তুই ম্যাক্সিমাম, যদি টাফ পরীক্ষায় কোশ্চেন করতে পারি, এর চেয়ে টাফ করবে না পরীক্ষায়। কারণ এখানে টাফ বলতে কি পয়েন্ট দিই, জাস্ট 1 মিনিট, টাফ বলতে এখানে কি পয়েন্ট দিয়েছে? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আর আমি তোকে বলছি তোর পরীক্ষায় লিখে দিতে পারি, এক জায়গায় লিখে দিতে পারি, পরীক্ষায় রিটায়ারমেন্টে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেবে না, দেবে না, ঠিক আছে? দেবে না, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেবেন, তবু পেজে দিয়েছি তাই আমি বলে দিচ্ছি। তাহলে আমরা দাগ কাটি, রিটায়ারমেন্টের কি করবো, এটা অঙ্কটা করবো সামনে, একটা ডিভ্যালুয়েশন, একটা পার্টনার্স করবো, যারা করেছিস তারা মিলিয়ে নে, কিন্তু আমি এই অঙ্কটা সামনে বসে করাবো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কালকেই করালাম, কিন্তু আমি বুঝতে পারছি না, বিভিন্ন স্কুলে এবছর রিটায়ারমেন্টের কিন্তু 6 নাম্বার আসবে, ঠিক আছে? কিন্তু বিভিন্ন স্কুলে আমি একটা জিনিস লক্ষ্য করছি, রিটায়ারমেন্টের 10-এ, ওইটা 6-এ দিয়েছে না? আচ্ছা, ঠিক আছে, এটা 6-এ দিয়েছে। কিন্তু কালকে যে স্কুলটা করলাম সেটা কিন্তু দেখ 10-এ দিয়েছে। স্কুল মডেল পেপার গুলো 10-এ দিয়েছে। কিন্তু রিটায়ারমেন্ট 10-এ দেওয়ার অঙ্কই নয়, ঠিক আছে? ওরা কোশ্চেন সেট করে, কোনো রিস্ক এর মধ্যে থাকে না, বুঝতে পারলি? যদি দিয়ে দেয় যদি দিয়ে দেয়, আমার তো টেস্ট পেপারে ছিল, তুই করে যাওনি কেন? তাই না? তোমার টেস্ট পেপারে ছিল, তুই করে যাওনি কেন? আমাদের টেস্ট পেপারে ছিল তো। আচ্ছা যাই হোক, বাদ দে। যেটা বলছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এখানে খুঁজে নে আগে রিভ্যালুয়েশন আইটেম কি কি আছে। এ নম্বর পয়েন্টটা রিভ্যালুয়েশনের আইটেম, বি নম্বর আইটেমটা রিভ্যালুয়েশন আইটেম,
ঠিক আছে, সি নম্বর আইটেমটা রিভ্যালুয়েশন আইটেম, ডি নম্বর আইটেমটা রিভ্যালুয়েশন আইটেম। তার মানে এই চারটেই কিন্তু রিভ্যালুয়েশন আইটেম। তার মানে এই দেখ, অ্যাকচুয়ালি এখানে যে পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছে না, দেখ ওরা যারা যে স্কুল টেস্টের কোশ্চেন সেট করেছে, ও দেখ নাম্বারিংটা ভালো করে দেখবি, 3+3 দিয়েছি, জানিস ও নিজেও বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি পরীক্ষায় থাকে রিভ্যালুয়েশন 2 নাম্বার, পার্টনার্স কাপেল 4 থাকে, 2+4 থাকে। ওর নিজেরই খারাপ লাগে, 4টে পয়েন্ট আমি 4টে বাঘা, বাঘা পয়েন্ট দিয়েছি, আমি 3 নাম্বার 2 নাম্বার দেবো? বুঝতে পারছো ব্যাপারটা? তো এই জন্য ও 4টের জন্য 3 নাম্বার দিয়েছে, বুঝতে পারছিস ব্যাপারটা? তো যাই হোক, যেটা বলছি একটা করে বলছি, প্রিমিসেস কিন্তু তোর পরীক্ষায় কিন্তু 2+4 রিভ্যালুয়েশন দুটো আইটেম থাকবে, দুটো আইটেম থাকবে, দুটো খুব জোরে 3টে থাকতে পারে, তার বেশি থাকবে না। প্রিমিসেস অ্যাপ্রিসিয়েটেড বাই 25,000 টাকা। তার মানে কি হবে, এটা আর বোঝানোর কিছু নেই, তোরা জানিস রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবি বাই প্রিমিসেস 25,000, বাই প্রিমিসেস অ্যাকাউন্ট 25,000 টাকা। প্রিমিসেস কিন্তু একটা ফিক্স অ্যাসেটস, বলে না ফ্রি হোল্ড প্রিমিসেস, ফ্রি হোল্ড প্রিমিসেস ঠিক আছে, খালি জমি প্রিমিসেস, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাসেটস, ফিক্স অ্যাসেটস এটা। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ ব্রট আপ বাই 5% অন ডেটার্স, ঠিক আছে। এমনি এই পেজের অ্যান্সার দিয়েছিল তো, হুম। আচ্ছা, প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ ব্রট আপ বাই 5% অন ডেটার্স, ঠিক আছে। তোর কি রিভ্যালুয়েশন মিলেছিল? তোর মিলেছে রিভ্যালুয়েশন? তাহলে কি করেছিলি দেখ, 5% করবি তুই, প্রভিশন 5% করবি, 25 আর 5% করলে কত হয়? 1250, তাই তো? 25 আর 5% করলে কত হয় বল? প্রভিশন 1250, কিন্তু বট আপ বাই 5% ডেটার্স, কি করেছিলি এটা? -500 এখানে দেওয়া ছিল অলরেডি। হুম, ওটা 500 দেয়া ছিল, কিন্তু কি করেছিলি, কত করেছিলি, রিভ্যালুয়েশন কত নিয়েছিস? 750। তাহলে বট আপ বলছে তোকে 1250 দেখাতে হবে, 1250 দেখাতে হবে, তুই 500 টাকা অলরেডি দেখিয়ে দিয়েছিস, তাহলে দেখাতে হবে কত? 750, কোনো ডাউট নেই এখানে, ঠিক আছে। তাহলে কি লিখবো? ডেবিটে লিখবো টু পিবিটি, প্রভিশন ফর ব্যাড ডেট, কত লিখবো? 750। তাহলে 1250 মাইনাস 500। নেক্সট কি বলেছিল দেখ, স্টক, তুই মিলেছিস তো, করছিস তো? স্টক রিডিউস বাই 6%, স্টক ছিল কত? 40,000, তার 6% করলে কত হয়? 2,400। তাহলে লিখবো টু স্টক 2,400। নেক্সট কি বলেছে, স্টকের পর কি বলেছে দেখ, স্টকের পর বলেছে তোর প্রভিশন এত টাকা আউটস্ট্যান্ডিং রেন্ট, মানে একটা আউটস্ট্যান্ডিং রেন্ট, এটা তো একজন লাইবিলিটি, ব্যালেন্সের লাইবিলিটি কি দেখাচ্ছে আউটস্ট্যান্ডিং রেন্ট? না, তাহলে লাইবিলিটি শো করতে হবে, আনরেকর্ডেড লাইবিলিটি ছিল, লাইবিলিটি দেখানো আমাদের কাছে ক্ষতির সমান, তাই ডেবিট দিকে লিখবো কি, ডেবিট দিকে লিখবো টু আউটস্ট্যান্ডিং রেন্ট বলে লিখবো 3,850 কর। নেক্সট আর কিছু পয়েন্ট ছিল? হয়ে গেছে, মেলাতে হবে, মেলা। ক্রেডিট দিকে বেশি হচ্ছে, এগুলো বাদ দে সব, কত কিছু বাদ দিয়ে 18,000। 18,000, অ্যান্সার কি এটাই আছে তো? 18,000, হুম। 18,000 টু কি লিখবো? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভদ্রলোকদের নাম কি কি ছিল? কুহু, আচ্ছা, সেসব ভদ্রমহিলা দিয়েছে, কুহু, সম্পূর্ণা আর শাশ্বতা, ঠিক আছে, কুহু, সম্পূর্ণা আর শাশ্বতা। রেশিও কি ছিল? 4:3 বাটলে কি হয়েছিল? 8,000, 6,000, 8,000, 6,000, 4,000। পার্টনার্স ক্যাপিটালটা খোল, ক্রেডিট ডেবিট, কুহু, কুহু, তারপর কি ছিল? সম্পূর্ণা, সম্পূর্ণা, শাশ্বতা, ঠিক আছে, হয়ে গেল। ব্যালেন্স গুলো বসাবো, সবাই একটা করে লেখ।
বাই ব্যালেন্স বিডি, ঠিক আছে? তো কত? 1,75,000 আর 50,000 হয়ে গেল। রিভ্যালুয়েশনতে এই একটু পার্টনার্স ক্যাপিটাল বেরো না, পার্টনার্স ক্যাপিটাল লিখবি 864, লেখ এইট দিকে লেখ 864 কি লিখবি? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, হয়ে গেল। আর কি বলেছিল? এই তো সব পোস্টিং হয়ে গেল। এবার চলে অ্যাডজাস্টমেন্ট। গুডউইল, গুডউইল ছিল 54,000 টাকা, টেবিল এন্ট্রি করতে হবে। গুডউইল 54,000 টাকা, টেবিল এন্ট্রি করো। প্রথম ঘর লিখবো কুহু, সম্পূর্ণা আর হাসতা। তাহলে কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। আমাদের ওল্ড রেশিও কত ছিল? 4:3:2 করে ফেলেছিস, আমার সময় নষ্ট হবে না, বল দেখি। 54,000 কত হয়েছিল? 24,000, 18,000, 12,000। 24,000, 18,000 আর 12,000। তারপর লিখবো নিউ পার্টনার ইন নিউ রেশিও, নিউ পার্টনার ইন নিউ রেশিও। কি বললাম? নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও কত হবে? বলে দিয়েছিল 5:3। রিটায়ার করেছে কে? সম্পূর্ণা। এই যে রিটায়ার করেছে, ঠিক আছে, যে রিটায়ার করেছে তাকে মার্কিং করে রাখলাম, এই রিটায়ার করেছে, ঠিক আছে তো? তাহলে এখানে ড্যাশ হয়ে গেল, ঠিক আছে তো? আচ্ছা, এই যে টাকাটা ছিল গুডউইলের টাকাটা 54,000 টাকা, এটা 5:3 তে বাটলে কি হচ্ছে? 33,750, 33,750 আর 20,250। 20,250, বেশ। এটা প্লাস হবে 18,000 টাকা, এগুলো সব জানা। 24,000 টাকা পাওয়ার কথা, ফিউচারে পাবে 33,750। কত টাকা এক্সট্রা পাবে? 9,750। আজকে ওর থেকে এটা নিয়ে নাও, 9,750। আর শাশ্বতা ফিউচারে পাবে, পাওয়ার কথা 12, পাবে ফিউচারে 20। তাহলে কত টাকা পাবে এক্সট্রা ফিউচারে? 8,250। আজকে ওর থেকে 8,250 নিয়ে নেবো, ঠিক আছে? কি রে, বুঝছিস না? হয়ে গেছে তো? বল। কেন? শরীর খারাপ? তাহলে এখানটায় লিখবো সম্পূর্ণার ঘরে কেইটে লিখবো 18,000 টাকা, কেইটে সম্পূর্ণার ঘরে 18,000 টাকা লেখ। আর এখানে কত লিখবো? 9,750 আর 8,250 হয়ে গেল। এখানে কি লিখবো? বাই কে এন শাশ্বতা। আর এখানে লিখবো টু সম্পূর্ণ, হয়ে গেল। আর কি বলেছিল পয়েন্ট? দেখ, এটা হয়ে গেল ফিউচারে। লাস্ট পয়েন্ট, না লাস্ট দুটো পয়েন্ট দিয়েছে। সম্পূর্ণা টু বি পেড, সম্পূর্ণাকে 19,000 টাকা পে করা হবে ইমিডিয়েটলি, মানে যে রিটায়ার করে তাকে ইমিডিয়েটলি 19,000 টাকা পে করে দাও, বাকি টাকা লোন হয়ে যাবে। ইমিডিয়েটলি পে করলে, ব্যাংকে পয়সা নেই। দাঁড়া দেখছি। আগে না যে রিটায়ার করেছে, যে রিটায়ার সম্পূর্ণা, তার ঘরটাকে ব্যালেন্সটা বেটার হবে। যে রিটায়ার করে তার ঘরটা ব্যালেন্সটা, এটা কিন্তু ভাইটাল জিনিস, এটা দেখতে হবে। এই পয়েন্টে মেনলি ব্যাপার। এই পয়েন্টটা অব্দি তোর পরীক্ষায় আসতে পারে। দেখ আমি আবার বলছি, তোর পরীক্ষায় আসার মতন অঙ্ক, এই যে এইচ নম্বর পয়েন্ট বাদ দিলে তোর পরীক্ষায় আসার মতন অঙ্ক, পুরো বাকিটা পুরো কমন অঙ্ক, ঠিক আছে? শুধু এইচ নম্বর পয়েন্টটা দিয়েই বলছি না এটা পরীক্ষায় আসতে পারে, এইচ নম্বর পয়েন্টটা, বাকি কিন্তু সবকটা পয়েন্টই আসতে পারে পরীক্ষায়। তাহলে সম্পূর্ণ টোটাল কত হয়েছিল? 75, 6, 81, 81 আর 18 কত হয়? 99,000 টাকা, 99,000, 99,000। তাহলে তার মধ্যে কত টাকা ওকে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছে বল? 19,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে কি লিখবো এখানে? টু ক্যাশ, ক্যাশ বা ব্যাংক যেটা দেখবি কি ছিল, ক্যাশই লেখা ছিল, 19,000 টাকা ক্যাশ দিয়েছে। তাহলে রইল কত? আরো 80,000 টাকা। আর নেই তো টাকাটা কি হবে? লোন হয়ে যাবে, লোন। দেখ বলে দিয়েছে না, কোশ্চেনে বলে দিয়েছে ওকে 19,000 টাকা ইমিডিয়েটলি পে করবো, আর বাকি টাকাটা লোনে পাঠিয়ে দেবো। কি লিখবো? টু সম্পূর্ণা, লিখবি টু সম্পূর্ণা লোন অ্যাকাউন্ট বলে 80,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, ব্যালেন্স দিয়ে আমার লাভ নেই। ও আচ্ছা, ব্যালেন্স বললি এখানে, তুই একটা কথা বললি, ও একটা কথা বললো, দাঁড়া। ও একটা কথা বললো, সেটা একটু দেখি ওর কথাটা পাত্তা দিই। ও বললো যে স্যার
ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই ভাই, বলে দেবো। একটু ওয়েট কর বলে দেবো। ও বলল যে, "স্যার ক্যাশে তো 18,500 ছিল। আপনি কি করে 19,000 টাকা দিলেন?" তাহলে এর জন্য তুই 30 সেকেন্ড ওয়েট করা। আমি বলে দিচ্ছি। 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা পেয়ে যাবি। ঠিক আছে তো? লাস্ট পয়েন্টটা করলেই তুই বুঝতে পারবি কি বলতে চাইছি। H নম্বর বলেছে, যদি H নম্বর পয়েন্ট না বলতো, তাহলে কিন্তু তোর একটা কোয়েশ্চেন ছিল, মাথায় কোয়েশ্চেন চলে আসতো। বুঝিসনি কি বললাম? যদি H নম্বর পয়েন্টটা না বলতো, তখন বলতিস যে, ও ক্যাশে আছে 18,500, ওকে কি করে 19,000 টাকা দিলেন? এই কোয়েশ্চেনটা করতে পারতেই মেনে নিতাম। কিন্তু H নম্বর পয়েন্ট বলার পর এই কোয়েশ্চেন করার কোনো মানে হয় না। কারণ H নম্বর পয়েন্টে বলেই দিচ্ছে ওরা দুজন টাকা নিয়ে আসবে। টাকা নিয়ে আসলে তো ক্যাশ বেড়েই যাবে। বুঝে গেলি অ্যান্সারটা কি বলতে চাইছি আমি? ওরা 30 সেকেন্ড দে, 30 সেকেন্ডের মধ্যে তোকে অ্যান্সারটা বলে দিলাম। এন্টার ক্যাপিটাল অফ দ্য ফার্ম আফটার সম্পূর্ণাস রিটায়ারমেন্ট। ঠিক আছে? আফটার সম্পূর্ণ রিটায়ারমেন্ট, ঠিক আছে? টু বি পেড অফ অর টু বি ব্রট ইন বাই রিমেইনিং পার্টনার্স। ঠিক আছে তো? তাহলে আমরা কালকেই করালাম না? মনে পড়ছে তো? কালকে কি করালাম? ক্যাপিটাল বের করার নিয়মটা কি শিখিয়েছিলাম, মনে পড়ে তো? একটা ফর্মুলা লিখেছিলাম ক্যাপিটাল। এটা যদি ব্যালেন্স শিট থাকে, ওই ডাইরেক্ট করে দিতি। আর না বললে কি করব? ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। লেখ, আমার সঙ্গে লেখ। আমার সঙ্গে লেখ ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। নিয়ম কি ছিল বল? অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। মনে পড়ছে কালকে করালাম? এ লিখলাম অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। লেখ। কি লিখলাম? অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। কি লিখলাম? অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। তো দেখ, তোরা প্রত্যেকে আমাকে বল, অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস কি হবে? তোরা একটু ১ম এ নামগুলো লেখ, হ্যাঁ? প্রিমিসেস, তারপর কি ছিল বল? মেশিনারি। লেখ, আমার সঙ্গে লেখ কিন্তু, হ্যাঁ? প্রিমিসেস, মেশিনারি। এটা করিসনি তো তোরা বাড়িতে? আটকে গেছে তো? স্টক, ডেটার্স, ঠিক আছে? আর কি ছিল বল? ক্যাশ। মাইনাস দিয়ে কি লিখবো বল? ক্রেডিটার্স আর লোন। ক্রেডিটার্স আর সম্পূর্ণার্স লোন। ঠিক আছে তো? তো প্রিমিসেস কত হবে কেউ বলতে পারবি? ১,২৫,০০০ টাকা ছিল। মনে করে বল, মনে কর। কিরে? প্রিমিসেস ছিল কত? বইতে ছিল ১,২৫,০০০, ব্যালেন্স শিটে ছিল ১,২৫,০০০। আর ওই প্রিমিসেস বাড়ালি কত টাকা মনে পড়ছে? 25,000 ২৫,০০০ টাকা বাড়ালি, তাহলে কত হলো প্রিমিসেস? ১,৫০,০০০ টাকা। কারোর ডাউট নেই তো? কিরে, কার ডাউট আছে? এই বলতে পারবি প্রিমিসেস ১,৫০,০০০ কেন হলো? পরে আবার ভুলে যাস না কিন্তু। মেশিনারি, মেশিন ছিল ৪২,০০০ টাকা। তাহলে মেশিন কি হয়েছে? ৪২,০০০ টাকা ছিল। স্যার মেশিনে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? না, তাহলে মেশিন ৪২,০০০ টাকায় বসে যাবে। স্টক, স্টক ছিল কত? স্টক ৪০,০০০ টাকা ছিল, ৬% কমে গেছিল। তাহলে কত হবে বল স্টক এখন? ৪০,০০০ টাকা ছিল, ৬% কমে গেছিল। কত হবে বল এখন? ৪০,০০০ টাকা ছিল, ৬% কমে গেছিল। কত হয়েছে এখন? ৩৭,৬০০ হবে, তাই তো? বুঝতে পারছিস? ডেটার্স, ডেটার্স ছিল ২৫,০০০ টাকা। আর ডেটার্স এর উপর প্রভিশন হয়েছিল কত টাকা? মনে পড়ে? ১২৫০ টাকা। তাহলে ২৫,০০০ থেকে ১২৫০ টাকা বাদ দিবি। ২৩,৭৫০। এটা ব্যালেন্স শিট করা থাকলে খুব ইজি হতো, তাই না? এত টাইম লাগতো না। ক্যাশ, ক্যাশে যা ছিল তাই নিবি। ক্যাশে ছিল কত বল? 18,500। ক্যাশে লিখবো ১৮,৫০০ টাকা। ঠিক আছে তো? ক্যাশে লিখবো ১৮,৫০০ টাকা। ক্রেডিটার্স ছিল কত? ক্রেডিটার্স মাইনাস করবো ২৫,০০০। আর লোন কত ছিল? লোন ৮০,০০০ না? হুম। লোন কত ছিল? 80,000 ওই যে শাশ্বত লোন বের করলি না? ৮০,০০০। যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে। এটাও তো হবে। Provision for outstanding rent ওটা ছিল নাকি? আর ছিল? ও সরি। প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং রেন্ট কত ছিল? ৩,৮৫০। লেখ, ওটা মাইনাস কর। ওটা লিখে দিস উপরে। মাইনাস আউটস্ট্যান্ডিং রেন্ট বলে। কত যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। ১,৫০,০০০ যোগ ৪২,০০০ যোগ ৩৭,৬০০ যোগ ২৩,৭৫০ যোগ ১৮,৫০০ মাইনাস ২৫,০০০ মাইনাস ৮০,০০০ মাইনাস ৩,৮৫০। কত হচ্ছে? ১,৬৩,০০০। ওখানে কত আছে দেখ, অ্যান্সারটা খোল।
Has to be bought লেখা আছে শুধু। সেটা লিখে দিয়েছি। যাই হোক, কত বেরোলো আমাদের? 1,63,000 টাকা, তাই তো? 1,63,000 টাকা। এইবার দেখ, এই যে 1,63,000 টাকা, এর মধ্যে দুজন পার্টনারের নাম কি কি ছিল বল? কুহু। কুহু কত আনবে? রেশিও কত ছিল বল? রেশিও 5:3। তাহলে 1,63,000 5/8 হবে, 5/8। তাহলে 1,63,000/8 ইন্টু 5 কত হচ্ছে? 1,01,875। আর 3/8 কত হচ্ছে? 61,125। কি হচ্ছে? 61,125। লিখে দে 61,125, বুঝতে পারলি তো? তাহলে কিচ্ছু করলাম না, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলাম। অ্যাসেট থেকে কি করলাম? লাইবিলিটি গুলো বাদ দিয়ে ক্যাপিটাল বেরিয়ে গেল। তাহলে এই বেরোলো। এত অব্দি ঠিক আছে? করেছিস তো? কি কি করলি? কুহুর বেরোলো হচ্ছে কত? আবার বলছি, কুহুর বেরোলো 1,01,875। শাশ্বতর বেরোলো কত? 61,125। ঠিক আছে, লেখা হলো, কমপ্লিট হলো লেখা। লেখা কমপ্লিট হয়েছে প্রত্যেকের? 1,01,875 আছে 61,125। আচ্ছা, তাহলে এখানে লিখবো কি? টু ব্যালেন্স শীট ডিলেট। এখানে একটা ডাউট, যে জিনিসটা হচ্ছে, আমারও ডাউট হচ্ছে, ক্যাশে 18,500 ছিল না? ক্যাশে 18,500 ছিল না? আমি মনে করছি, মানে এখানে ওটা করলে ভালো হতো, যে ধর এখানে নতুন পার্টনার, মানে যে পার্টনার রিটায়ার হচ্ছে ওকে 19,000 টাকা দিয়ে দিচ্ছে তো। যদি 19,000 টাকা দিয়ে দেয় তাহলে ক্যাশে কত আছে? যদি 19,000 টাকা দিয়ে দেয় তাহলে ক্যাশে কত আছে? এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু সমস্যা হচ্ছে। কারণ দেখ, ক্যাশে তো ছিল 18,500 টাকা। যে পার্টনার রিটায়ার হচ্ছে ওকে তো 19,000 টাকা দিয়ে দিচ্ছে, তাহলে তো ক্যাশে তো নেই। তাহলে তো ক্যাশে টাকা নেই। কি বললাম বুঝতে পারলি না? যে পার্টনার রিটায়ার হচ্ছে তাকে তো আমি 19,000 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 18,500 ছিল, যদি 19,000 টাকা দিয়ে দিই তাহলে ক্যাশে কত হচ্ছে? -500। -500। ঠিক আছে তো? তাহলে এখানটায় যদি -500 ধরি তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? তাহলে আমি একটু একবার কাউন্টিং করে নিই। 1,50,000 যোগ 42,000 যোগ 37,600 যোগ 23,750। ঠিক আছে? -500 -25,000 -80,000 -3,850। কত হচ্ছে? 1,44,000। ঠিক আছে? এটাই হবে, বইতে 1,44,000 দিয়েছে অ্যান্সার। বুঝতে পারলি তো কি বললাম? এইটাই হবে। কিন্তু জেনারেলি ওরা যে কোশ্চেন সেট করেছে, এখানে একটু গন্ডগোল লেগেছে আমার। যেটা হচ্ছে, ক্যাশে ওর অ্যাটলিস্ট 19 বা 20 লেখা উচিত ছিল। কারণ ক্যাশ কখনো নেগেটিভ হয় না। মানে শুনেছিস ক্যাশ আমার পকেটে -500 টাকা পড়ে আছে? এটা হয় না। তাহলে এরকম কেস যদি কখনো পরীক্ষায় চলে আসে, তুই এটাকে ধরে নিবি কি বলতো? ব্যাংক ওভারড্রাফট। তখন ব্যাংক ওভারড্রাফট ধরে নিবি, কিছু করার নেই। তখন তুই লিখে দিবি ব্যাংক ওভারড্রাফট 500 টাকা। লাইবিলিটি লাইবিলিটি সাইড লিখে দিবি। মানে একই হলো। মানে আমি বলে দিলাম যে কনফিউশন তৈরি হবে না, স্যার ক্যাশ তো কখনো মাইনাস হতে পারে না। আমি বলে দিলাম 1,44,000। বুঝতে পারলি তো? একটু চেঞ্জ করে নি ওখানটায়। আমি এখন আমার ডাউট লাগছিল এই জায়গাটা। কারণ ক্যাশটা আমি নেবো না কেন? ওখানে ক্যাশটা কেটে ক্যাশটা -500 কর। ক্যাশটা -500 কর। ঠিক আছে তো? ক্যাশটা -500 কর। আমি পরে লিখে দিচ্ছি ক্যাশটা -500 কি করে। আমি নিচে লিখে দিচ্ছি ক্যাশটা কি করে -500, স্টার মেরে লিখে দিলাম। ক্যাশটা কত ছিল বল? 18,500 -19,000। পরে ডাউট থাকবে না, -500। ঠিক আছে? -500 লিখেছিস তো?
লিখে নে স্টার মেরে লিখে রাখ ক্যাশ -500 হয়ে গেল, ক্যাশ দিয়ে -500 হয়ে গেল, এটা 1,44,000, জাস্ট একটু এটা চেঞ্জ করে 1,44,000 নটায় ডেকেছিলেন তো, দেরি করে আসলাম। আরো 9টায় বলেছিলেন। আচ্ছা তাহলে কত হলো? 1,44,000 5-এর 8 কর, ডিভাইড বাই 8 ইন্টু 5 কত হচ্ছে? 90,000 টাকা কুহুর ক্যাপিটাল হবে 90,000 টাকা, আর শাশ্বতর হবে কত? 54,000 টাকা। তো ওখানে বসিয়ে দে। কোথায় বসাবো? এই যে ক্যাপিটাল বেরোলো এটা টু ব্যালেন্স সিডি, কুহুর ঘরে 90,000 আর শাশ্বতার ঘরে 54,000 হয়ে গেল, বসিয়ে দিলাম। এবার ব্যালেন্স কর, অ্যান্সার মিলে গেছে। দেখ কুহুর ডেবিট দিকে বেশি হচ্ছে নাকি ক্রেডিট দিকে বেশি, কোন দিক? ক্রেডিট দিকে বেশি হচ্ছে, তাই না? ওখানে ডেবিট দিকে বেশি হচ্ছে। কেন? 1,08,000 না এখানে ও ওই ক্যাপিটাল আনবে, ও আসবে। আচ্ছা এই বেশি হচ্ছে, হ্যাঁ। কুহুর ডেবিট দিকে বেশি হচ্ছে না ক্রেডিট দিকে বেশি হচ্ছে? 1,08,000, সেটা আবার 1,08,000 এই দিক লিখবো, 1,08,000 থেকে বাদ দে, মাইনাস করব 90,000 মাইনাস 9,750 কত হচ্ছে? 8,250 ডেবিটে, কুহুর ঘরে 8,250 হলো, ঠিক আছে? লিখেছিস? লেখ 8,250 লেখ। এবার শাশ্বতা মিলে গেছে, এবার করব সরি ওর নাম কি ছিল, মাঝখানের নামটা কি ছিল? সম্পূর্ণ মিলে গেছে, শাশ্বতা মেলাবো। শাশ্বতার ডেবিট দিকে বেশি হচ্ছে 54 আর 8 62,250,
তো 62,200, শরীর খারাপ লাগলে চলে যা, না যে শরীর খারাপ লাগে চলে যা। 62,250 থেকে 54,000 টাকা বাদ দিয়ে দে, কত হচ্ছে 8,250, ঠিক আছে 8,250। তাহলে এটা কি দিয়ে মেলাতে বলেছে? ব্যাংক দিয়ে মেলে, ক্যাশ বা ব্যাংক, ঠিক আছে। এই ক্যাশ লেখ, যেহেতু ক্যাশ ছিল ক্যাশ লেখ, বাই ক্যাশ টু ক্যাশ, এটা বলেছি, ঠিক আছে। আমি তোকে একটা সাজেশন দিতে পারি, সাজেশন, এটা হয়ে যাবে পুরো কমপ্লিট হয়ে গেছে, একটা সাজেশন দিতে পারি এই অঙ্কটা কিভাবে করা উচিত। এই অঙ্কটা হয়ে গেল তো, পুরো কমপ্লিট হয়ে গেল তো। যদি এই ধরনের এই অঙ্কটা যদি ব্যালেন্স শিট করতে দেয়, ভালো করে শুনবি, আমি যে কথাটা বলছি মনোযোগ সহকারে শুনবি। পার্টিকুলার এই যে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে না, ক্যাপিটাল অফ দ্য ফার্ম, লাস্ট অ্যাডজাস্টমেন্ট যে বলছে এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য ফার্ম, যদি কোশ্চেনে তোকে ব্যালেন্স শিট করতে দেয় তখনই এই ওয়ার্কিংসটা করবি, নাহলে অঙ্কটা টাফ হয়ে যাবে। না তোকে ভেবে ভেবে করতে গেলে অনেক সময় লাগে, আমার কথাটা বলতে পারি না, আরো একবার বলি শোন কি বলি। এই অঙ্কটা যেমন কালকে যে অঙ্কটা করালাম রিটায়ারমেন্টের কি ছিল? ব্যালেন্স শিট ছিল। তা ব্যালেন্স শিট দেখে দেখে ক্যাপিটাল করতে পেরেছিলাম, ইজি হয়ে গেছিল, তাই না? ক্যাপিটাল অফ দ্য ফার্ম যদি ব্যালেন্স শিট দিয়ে দেয়, যদি তুই ধর কোনো একটা অঙ্ক করছিস রিটায়ারমেন্টের ব্যালেন্স শিট করতে বলেছে, তাহলে ক্যাপিটাল অফ দ্য ফার্ম তুই অ্যাসেট মাইনাস লাইবিলিটি কর। আর যদি ব্যালেন্স শিট না দেয় তাহলে তুই এইভাবে করলে দেখ অনেকটা সময় নষ্ট হবে। তার জন্য আর একটা ট্রিক্স আছে, যদি ব্যালেন্স শিট দেয় তো এইভাবে করবো, বারবার বলছি ব্যালেন্স শিট দিলে এইভাবে করবি, এটা ইজি। আর যদি ব্যালেন্স শিট না দেয় তখন কি করে করতে হয়? অল্টারনেটিভ মেথড লিখে রাখছি, অল্টারনেটিভ মেথড, লেখ অল্টারনেটিভ মেথড, লিখে রাখ অল্টারনেটিভ মেথড। কি লিখবো? এই যে এখানে যে কুহু ছিল, কুহু কি লিখবি? অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ কুহু লিখবি, এইভাবে লিখবি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ কুহু, লিখে রাখ, আমার সঙ্গে লিখে রাখ, অল্টারনেটিভ মেথডটা লিখে রাখ, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ কুহু, ঠিক আছে। তা আমি একটু মুছবো, কারণ নাহলে কেউ সমস্যা হবে না। এই দেখ এইটা মুছে দিই, কারণ এইগুলো তো রাখা যাবে না। কি বললাম বুঝতে পারছিস তো? কি বললাম বুঝতে পারলি তো? কারণ আমি আগের মেথডটা যেটা করলাম সেই মেথডে করলে এই জিনিসগুলো সাজিয়েছি, এবার অল্টারনেটিভ মেথড করছি। তাহলে কি বলবো? অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ কুহু। তাহলে কুহুর ক্রেডিট দিকে কত ছিল? 1,08,000। দেখ কুহুর ক্রেডিট দিকে যোগফল কত ছিল? দেখ 1,08,000 হচ্ছে, আর ডেবিট কত ছিল? 9,750, বাদ দে। কি এইভাবেই করেছিলাম। কিভাবে করেছিস? এই যে ওটাই তো আর কি, ওটাই বলছি। এটা করলে হবে? হ্যাঁ 1,08,000 থেকে কত ছিল বল? 1,08,000 টাকা না, নিউ ক্যাপিটাল কি করে বেরোলো? 90,54। ও আচ্ছা করেছিস, তাই তো, সেটাই আর কি বলছি, ওটাই আর কি বলছি। কুহুর ক্যাপিটাল 1,08,000 থেকে 9,750 বাদ দেবো, তাহলে কি লিখবো এখানে? দেখিয়েও দিচ্ছি বুঝিস তো, যদি অসুবিধা হয়। 1,00,000, আচ্ছা দেখাবার দরকার কি, উপরেই তো দেখেছিস। কত ছিল বলতো? 1,08,000 থেকে 9,750 বাদ দিলে কত হয়েছিল বল? এটা করে নে এই কি জন্য তোরা সবাই করে নে, কিন্তু সবাইকে বলছি 98,200 সবাই করে নে কিন্তু, কারণ যেহেতু 6 নম্বর তো আসতেই পারে পরীক্ষায়। 6 নম্বর যদি আসে রিটায়ারমেন্ট, তখন তোকে এইভাবেই করিস, মানে এটা বেশি ইজি লাগবে, এটা বেশি ইজি লাগবে 6 নম্বরে, ঠিক আছে তো। যদি ব্যালেন্স শিট দিয়ে দেয় ওটা ইজি, আর ব্যালেন্স শিট না দিলে এইভাবে করবি। তারপর কি লিখবো? অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ কি ছিল আরেকটা নাম? 60 করতিস না এটা? 60, তাহলে কত হবে? কত হবে বল, কে বলবি বল? 60 কত হবে? 60 কত হবে? এই দেখ এদিকে ছিল কত? 50 আর 4 54, 54 থেকে 8,250 বাদ দিলে কত হচ্ছে? 45,750, লেখ 45,750 যোগ কর, কত হচ্ছে যোগ করে? 98,250 যোগ 45,750 কত হচ্ছে? 1,44,000 টাকা, বুঝে গেল? তারপর তো বাকি তো আগের মতনই, আর তো কিছু নেই। এবার বাকিটা কি করবে এবার? ওই যে কি লিখবো বলতো? ক্যাপিটাল অফ কুহু, করলি না এটা? হ্যাঁ 1,44,000 ইন্টু 5/8 ক্যাপিটাল অফ 600, 1,44,000 3/8, প্রথমটা কত ছিল? 90,000। তো বুঝতে পারলি? এই মেথড অনেকটা ইজি, অনেকটা ইজি, ঠিক আছে। তারপর তো ওখানে বুঝে গেছি, অন্য বসিয়ে দিবি, আর বলার দরকার নেই। আর কালকে যে অঙ্কটা করলি এই মেথডেও করতে পারি কালকে অঙ্কটা, ঠিক আছে। তাহলে হয়ে গেল এই অঙ্কটা রিটায়ারমেন্ট, আমি করাচ্ছি না, এটা হয়ে গেল। ওরে থিওরি বলেছিল জয়েন্ট লাইফ পলিসি কাকে বলে, এটা কেন ক্রিয়েট করা হয়। আচ্ছা 9 নম্বর অঙ্ক বলেছে শেয়ারের অঙ্ক। এটা কি নর্মাল শেয়ার নাকি
নর্মাল শেয়ার, ওই তো করানো অঙ্ক, এই অঙ্কটা আমার করানো অঙ্ক, ক্লাসে করানো অঙ্ক। সুমনা ট্রেডিং কোম্পানি ও 10,000টা শেয়ার বেচতে চায়, ফর্ম জমা পড়েছে 15,000টা শেয়ারে। ঠিক আছে, রেটগুলো বলে দিয়েছে। 3,000টা অ্যাপ্লিকেশন রিফান্ড হয়ে গেছে, ঠিক আছে, আর বাকি 2,000টা শেয়ার পোড়াটা বলেছে, পোড়াটা সিম্পল পোড়াটা মনে হচ্ছে, সিম্পল পোড়াটা দিয়েছে। সুপর্ণা 500টা শেয়ার ওকে অ্যালট করা হয়েছিল এবং ও ফেল করেছে কোথায়? ফার্স্ট কলে গিয়ে ফেল করেছে, ঠিক আছে। গার্গী 750 শেয়ার অ্যালট করা হয়েছিল, ফেল করেছিল ফাইনাল কলে গিয়ে। সমস্ত শেয়ার ফরফিট হবে ফাইনাল কলের পরে। অল দিস শেয়ার্স ওয়ার রিইস্যুড টু অন্বেষা। পুরো কমন অঙ্ক, নামটা শুনেও বোঝা যাচ্ছে, জানিস তো, নামগুলো পুরো কমন। এটা মনে হয় মানে আমি ছিল, এটা অ্যাকচুয়ালি এটা অঙ্কটা বিকমে এসেছিল অঙ্কটা, ঠিক আছে, বিকম জেনারেল একবার এসেছিল। এটা ডিসকাউন্ট 2 পার শেয়ার, ঠিক আছে। তাহলে দেখ অ্যান্সারটা করেছি আমি, বলছি জাস্ট তোরা একটু মিলিয়ে নিবি। প্রথম জার্নাল বলছি মিলিয়ে নে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 3 লাখ 3 লাখ। তারপর জাস্ট ফার্স্ট ফার্স্ট করেছি অঙ্কটা, কেন? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 3 লাখ 3 লাখ, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ, টু শেয়ার ক্যাপিটাল 2 লাখ, টু ব্যাংক অ্যাকাউন্ট 60,000, টু শেয়ার অ্যালটমেন্ট যেটা পুরোটা ছিল 40,000। তারপর লিখবো শেয়ার অ্যালটমেন্ট টু শেয়ার ক্যাপিটাল 3 লাখ 3 লাখ। তারপর হবে এবার 3 লাখ টাকা অ্যালটমেন্টে পাওয়ার কথা, অলরেডি 40,000 টাকা পেয়ে গেছে, তাহলে কত এখন আর পাবো কত? এখান থেকে একটু ভুল করেছিস, হ্যাঁ এখানটা একটু ভুল করেছিস। এই তোর অ্যালটমেন্টে 3 লাখ টাকা পাওয়ার কথা, কিন্তু অলরেডি 40,000 টাকা পেয়ে গেছে, তাহলে এখন আর পাবি কত? 2,60,000। এখানে 3 লাখের জায়গায় এটা হবে 2,60,000, এটা 2,60,000 হবে। ঠিক করে ওটা। তা ফার্স্ট কল টু ক্যাপিটাল 2.5 লাখ 2.5 লাখ। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল কত হয়েছে? 2,37,500, 12,500 আর 2,50,000। এই অঙ্কটা সোজা অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসবে, হ্যাঁ এটা সোজা অঙ্ক। শেয়ার ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল 2.5 লাখ 2.5 লাখ। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত করেছিস? 2,18,750। কলসিন এরিয়া, এখানে ফার্স্ট কল আর ফাইনাল কল দুটো ফেল ছিল, তাই না? কত হবে একবারে? 1250 ইন্টু 25, 1250 ইন্টু 25 করলে 31,250, তাই হয়েছে 2.5 লাখ। এবার শেয়ারগুলো ফরফিট করবো, কতগুলো শেয়ার ফরফিট করবো? 1250টা শেয়ার ফরফিট করবো, ঠিক আছে। তো তাহলে লিখবো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1250 ইন্টু 100। এখানে প্রিমিয়াম ডেবিট হবে না, কারণ প্রিমিয়ামের টাকা দিতে পেরেছি, ঠিক আছে। তো প্রিমিয়াম ছিল নাকি অঙ্কে? অঙ্কে তো প্রিমিয়াম ছিলই না। আচ্ছা, টু কলসিন এরিয়ার, তো কলসিন এরিয়ার কত হবে? ওই দেখ আমি যোগ করে দিতে হবে, ইয়ে ওপরে একটা কলসিন এরিয়ার 31,250 আর একটা ছিল 12,500, এই দুটো যোগ করে দে, কত হচ্ছে? 43,750, ঠিক আছে। টু কি হবে? শেয়ার ফরফিটেড বা শেয়ার ফরফিচার 81,250, তাই হচ্ছে, মিলে যেত সব কটা। তারপর শেয়ারগুলো রিইস্যু হবে, কতগুলো শেয়ার রিইস্যু হবে? সবকটা শেয়ার রিইস্যু হবে কত টাকা ডিসকাউন্টে? বলেছিল ডিসকাউন্টে, 2 টাকা ডিসকাউন্টে। তার মানে ভুল করিস, 2 টাকা ডিসকাউন্টে না, তাহলে 100 টাকার মধ্যে 2 টাকা ডিসকাউন্ট হলে 98 টাকা পেয়েছি না, ঠিক আছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1250 ইন্টু 98, টাকা পাচ্ছি না 2 টাকা, 1250 ইন্টু 2 2500, শেয়ার ফরফিচার বলে টু শেয়ার ক্যাপিটাল 1,25,000। তাহলে সব কটা শেয়ারই তুই রিইস্যু করেছিস, তাহলে কি হবে? ফরফিচার ক্রেডিট মাইনাস ফরফিচার ডেবিট কত হবে? 78,750। আমরা করে নিস ভাই, তাই করে নিস, সোজা অঙ্ক, একদম সোজা, কিছু নেই অঙ্কের মধ্যে, একদম একদম নর্মাল অঙ্ক। এরকম অঙ্ক তো পরীক্ষা আসবে, এটা নর্মাল অঙ্ক। দেখ আমি কি বলছি, আমি তোকে বলছি মিলিয়ে রাখে, বলছে পুরোটা দেবে না, বলছে নর্মাল অঙ্ক দেবে। এটা নর্মাল অঙ্কের মধ্যে পড়ে, হ্যাঁ নর্মাল অঙ্কের মধ্যে অ্যাডভান্সও থাকতে পারে, বাট এটা নর্মাল অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় দেবে, এরকম অঙ্কই পরীক্ষায় দেবে। আচ্ছা হয়ে গেল এটা। নেক্সট শেয়ারেশন থিওরি কি দিয়েছিল? রাইট দ্য সোর্সেস অফ ক্যাপিটাল, কোম্পানির যে ক্যাপিটাল জোগাড় করে তার সোর্সটা কি, আর ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার, শেয়ার আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য লিখতে বলেছেন। এবার অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে, অ্যাডমিশনের অঙ্ক, অ্যাডমিশনের অঙ্ক কি এমন কি কোনো পয়েন্ট ছিল যে না পারার মতন? দেখি অ্যাডমিশনে, অ্যাডমিশনে আমি জিজ্ঞাসা করছি কি এমন কি কোনো পয়েন্ট ছিল না পারার মতন? সবকটা পয়েন্টই পারার মতন ছিল, সবকটা পয়েন্টই পারার মতন ছিল, কিন্তু লাস্ট প্যারাটা আমি বলে দিচ্ছি কি বলেছে এখানে। আফটার মেকিং দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট, বলছে ওপরে সমস্ত অ্যাডজাস্টমেন্ট করার পর ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ ওল্ড পার্টনার, ওই যে এটা কি বলে জানিস? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, নতুন পার্টনারের ক্যাপিটাল উপর বেস করে
কার ক্যাপিটাল অ্যাডজাস্ট করবো? পুরোনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করবো। এটা ক্লাসে বহুবার করিয়েছি। আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। আমি তোদের বলে দিচ্ছি, তোরা করিস। তুই কোনটা মেলাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। ক্যাপিটাল অ্যাসেসমেন্ট। আচ্ছা, ওটা আমি বলছি প্রথম দিয়ে একটা করে মেলাই। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রত্যেকের কি 19,040 বেরিয়েছে? ঠিক আছে, প্রত্যেকের 19,040 বেরিয়েছে তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট? ঠিক আছে। পার্টনার্স ক্যাপিটাল বলার আগে, আচ্ছা এটা কি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল ছিল? দেখ এরকম করে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল থাকলে কি করতে হয়? রাইট অফ করতে হয় কাদের মধ্যে? ওল্ড পার্টনারদের মধ্যে, ওল্ড রেশিওতে। ঠিক আছে, তো এটা করেছে ও, সুন্দর করেছে। ক্যাপিটালের পার্টনারদের ওপেনিং ব্যালেন্স ছিল, ওপেনিং ব্যালেন্সটা এখানে লিখে দিয়েছে। লাইবিলিটিস এর জেনারেল রিজার্ভ ছিল, ওটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিয়েছে ওল্ড রেশিওতে। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসতে পেরেছে, প্রিমিয়ামটার কাজ করে দিয়েছে। ঠিক আছে, নতুন পার্টনার ক্যাপিটাল কত এনেছিল? 29,400, সেটাও লিখে দিয়েছে। ঠিক আছে, রিভ্যালুয়েশনটা পোস্টিং করে দিয়েছে। এইবার হচ্ছে মেনলি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা কি করে করতে হবে? ও এগুলো লিখে দিয়েছে। স্যাক্রিফাইসিং রেশিও কি করে বের করতে হয় সেগুলো লিখতে বলেছিলাম। নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে যখন পুরনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা করতে হয়, নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে যখন পুরনো পার্টনারদের ক্যাপিটালটা বের করতে হয়, ওটা কোন রেশিও করতে হয়? নিউ রেশিওতে। তাই ও নিউ রেশিও বের করে নিয়েছে। ঠিক আছে, তো নিউ রেশিওটা বের করতে হবে। করেছিলি তো অঙ্কটা? নিউ রেশিও বের করেছি। কত কত বেরিয়েছিল বল? নিউ রেশিও কত বের করেছিল? 6:5:3:2। তারপর কেবল টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম শিখিয়েছিলাম। কি করে ক্যাপিটাল বের করতে, এগুলো জানিস। কার ক্যাপিটাল উপর বেস করে সবার ক্যাপিটাল বের করব? নতুন নতুনের উপর। তো নতুনের ক্যাপিটাল কত বলেছিল বল? 30,400 29,400 টাকা। তো নতুনের শেয়ার কত বলেছিল অঙ্কে? শেয়ার খোঁজ, কোশ্চেনটার দিকে তাকিয়ে খোঁজ, নতুনের শেয়ার কত ছিল? 1/8। তাহলে আমি বলি, যদি 1/8 যদি 29,400 হয়, তাহলে 1 মানে তো টোটাল। টোটাল কত হবে? 29,400 ইন্টু 8 ও করে দিয়েছে কত? 2,35,200। ঠিক আছে, এবার যে 2,35,200, বুঝতে পারছিস তো? ক্লাসে বহুবার করানো এই অঙ্ক, বহুবার করানো, প্রচুর করানো এই অঙ্ক। 2,35,200 এটাকে রেশিওতে ভাগ করো। কোন রেশিও ভাগ করবো? নিউ রেশিওতে। নিউ রেশিও ভাগ করলে প্রথমটা হচ্ছে, একজন হচ্ছে 88,200, একজন 73,500, একজন 44,100, একজন 29,400, 4 জন হয়েছে। এবার ওখানে কোথায় করবি এটা? এইগুলো কোথায় বসাবো? ব্যালেন্স শিটে বসিয়ে দে এটা। ব্যালেন্স শিটে বসিয়েছিস কি? তোর রেখে গেছে এখানে? আচ্ছা, ব্যালেন্স শিটে বসিয়ে দে এটা। ব্যালেন্স শিটে, যে ব্যালেন্স শিটে বসিয়ে দিয়েছে 88,200, 73,500, 44,100, 29,400, টোটাল 2,35,200। এটাই লিখবো ব্যালেন্স শিট, এই পার্টনার্স ক্যাপিটাল লিখবো। কি? টেবিলের কি মনে হচ্ছে? হ্যাঁ, সে করলেই হলো। টু ব্যালেন্স সিডি এখানে 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 বসিয়েছে। এবার দু সাইড ট্যালি করবি, যেই দিকে কম বেরোবে সেই দিকে ক্যাশ লিখবি। ঠিক আছে, এটাই বলেছে। কিন্তু কোনো কোনো অঙ্কে বলতে পারে কারেন্ট অ্যাকাউন্টেও মেলায়, তখন কারেন্ট অ্যাকাউন্ট লিখবি। তাই এখানে ক্যাশ করেছি, এটা ক্যাশ, ক্যাশ। ঠিক আছে, আর এখানে শর্ট ব্রিজ। ঠিক আছে, কোনো অঙ্ক নর্মাল অঙ্ক ছিল। ঠিক আছে, তো যখন হাতে করবি তখন তুই বুঝতে পারবি। যারা করিস তাদেরকে বলছি। এবার ক্যাশটা আমাকে মেলাতে হবে, ক্যাশ। তা ক্যাশটা একটু বলে দিই। ও ক্যাশটা করেও দিয়েছে, দেখ নিচে লিখে দিয়েছে, ক্যাশ সুন্দর করে দিয়েছে। ক্যাশে ছিল কত? 3,780। নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে এত টাকা, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে এত টাকা। এবার একজন পার্টনার ছিল যার নাম ছিল এস। এস কত টাকা বট ইন করেছে? এত টাকা বট ইন করেছে। আর পি আর টাকা তুলে নিয়েছে, এত টাকা তুলে নিয়েছে। তাহলে এখন ক্যাশে পড়ে আছে কত? 49,840 টাকা। এটাই লিখেছে ক্যাশে, 49,840 টাকা। ঠিক আছে, আর বাকি তোরা দেখতেই পাচ্ছিস। ব্যালেন্স শিটটা টোটাল করে এটা বেরিয়েছে। তোদের কি বেরিয়েছে? যারা যারা অঙ্ক করেছিস তাদেরকে 288,240 বেরিয়েছে তো? ব্যাস হয়ে গেল। এই অঙ্কটা বোঝালাম না? এই অঙ্কটা প্রতিটা পেজে করেছি। ঠিক আছে, এরকম অঙ্ক করানো বলেই তো করতে পেরেছিস। আচ্ছা, অ্যাডমিশন হয়ে গেল এটার। এবার হচ্ছে কি হচ্ছে? এবার চলে আয়। এবার হচ্ছে রেশিওর অঙ্কটা কি দিয়েছিল? অঙ্কটা ডেটাস টার্নওভার রেশিও বের করতে আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে। কালকে মনে পড়ছে? ডেটাস টার্নওভার রেশিওর ফর্মুলা বললাম আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দুটোই বললাম। তো দুটোই বের করতে বলছি। কি দিয়েছে? ওরা তোকে গ্রস সেল বলেছে। গ্রস সেল কাকে বলে জানিস? গ্রস সেল মানে টোটাল সেল। টোটাল সেল মানে ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল বলে দিয়েছে। ঠিক আছে, তো তাহলে ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল বলে দিয়েছে। তার থেকে ক্যাশ সেলটা বাদ দিয়ে দিবে, হবে ক্রেডিট সেল। ক্রেডিট সেল থেকে সেল রিটার্ন বাদ দিয়ে দিবে, হয়ে যাবে নেট সেলস। ঠিক আছে, ডেটার্স এর ওপেনিং বলেছে, ডেটার্স এর ক্লোজিং বলেছে, বিল রিসিভেল ওপেনিং বলেছে, বিল রিসিভেল ক্লোজিং বলেছে। তো দেখ ও অঙ্কটা করেছে, তোরাও নিশ্চয়ই করেছিস। যারা যারা করেছিস রেশিওর অ্যান্সারটা বলবি। দেখ ও করেছে ডেটার্স টার্নওভার রেশিও, ও লিখেছে ফর্মুলা। ওর লিখেছে গ্রস সেল মাইনাস ক্যাশ সেল মাইনাস সেল রিটার্ন করে হয়ে গেল তোমার ক্রেডিট সেলস। ঠিক আছে, নেট ক্রেডিট সেলস। তার থেকে ওপেনিং ডেটার্স, ঠিক আছে, প্লাস ক্লোজিং ডেটার্স
মানে অ্যাকচুয়ালি কি হয় অ্যাভারেজ ডেটার্স বলতে কি বোঝায়? ডেটার্স আর বিল রিসেল দুটোকেই বোঝায়। ও কি করেছে অ্যাভারেজ ডেটার্স বলতে কি বোঝায়? বললাম বল ডেটার্স আর বিল রিসিভেবল। তাহলে ডেটার্স বলতে অ্যাভারেজ ডেটার্স নিবি, বিল রিসিভেবল বলতে অ্যাভারেজ বিল রিসিভেবল নিবি। ও তাই করেছে এখানে অ্যাভারেজ ডেটার্স করেছে আর অ্যাভারেজ বিল রিসিভেবল করে পুরো ঠিক করেছে। ঠিক আছে? করে যোগ বিয়োগ নরমালি ক্যালকুলেট করে দেখতেই পাচ্ছিস 7.386 টাইম তাই বেরিয়েছে প্রত্যেকে। ঠিক আছে? এবার হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। কত হবে? যদি তুমি ডেতে করো তাহলে উপরে 365 আর যদি মাসে করো উপরে 12, যদি উইকে করো উপরে 52। ঠিক আছে? ডেজে লিখতে হবে। ঠিক আছে সেটা কোনো ম্যাটার করে না। ওটা করলেই হলো। তুই এখানে মানতেও বের করতে হবে। কোনদিন নাম্বার কাটতে পারবে না। যতক্ষণ না কোশ্চেন মেনশন করবি। ঠিক আছে? তো তোর পরীক্ষা হলে তো তোদের তো অ্যান্সার থাকবে না, না? নাম্বার তোকে দিতেই হবে। 365/DTR করে কত বেরিয়েছে? 49.42 দিন। 49.42 দিন। তুই যদি এটা মাসে করতি কত বেরোতো জানিস তো? তোর এটা বেরোতো 1 পয়েন্ট সামথিং কিছু একটা বেরোতো। ওটাকে 30 দিয়ে গুণ করলে দিন হয়ে যেত। বুঝতে পারলি কি বললাম? যত মাস বেরোবে সেটা 30 দিয়ে গুণ করলে তো বেরিয়ে যেত। আর যদি উইকে বের করিস তাহলে তুই তো মানে উইকটাকে এই মাসে বের করতে চাস। তাহলে কত করবি? কত উইকে 1 মাস মানে উইকটাকে এই মাসে কনভার্ট করে তাহলে 4, তাই না? তো ওটা ওটা করা যায়। বাট সবসময় চেষ্টা করবি দিন আর মাসে করার। দিন বা মাসে করার। উইকে গিয়ে ঝামেলায় যাবি। আচ্ছা। এবার হচ্ছে এই পেজে আর কি অঙ্ক আছে আমি দেখব সব। দেখছি এই পেজে কি আর 2 টো অঙ্ক বাকি আছে। কম্পারেটিভ করাবো সামনে বসি, হ্যাঁ? অরে এর সঙ্গে অরে কি দিয়েছিল? অরে দিয়েছিল কম্পারেটিভ ব্যালেন্স শিট। একদম সোজা একটা অঙ্ক কম্পারেটিভ ব্যালেন্স শিট। ঠিক আছে? আমি এটা কি করাবো জানিস তো? তোকে এই যে কোশ্চেনটা দিয়েছে না, পুরোনো ফরম্যাটে কোশ্চেন দিয়েছে। কেননা এই ব্যালেন্স শিটটাকে বলা হয় পুরোনো ফরম্যাটের ব্যালেন্স শিট। পুরোনো ফরম্যাটে ব্যালেন্স শিট দিয়েছে। তো আমি কোশ্চেন যেহেতু পুরোনো ফরম্যাট দিয়েছে, আমি কম্পারেটিভ ব্যালেন্স শিটও পুরোনো ফরম্যাটেই করব। আমাকে যেই ফরম্যাট দেবে আমি সেই ফরম্যাটেই করব। কারণ আমি উল্টো করব না। আমাকে যদি এখানে ব্যালেন্স শিট যদি নতুন ফরম্যাট দিত আমি নতুন ফরম্যাটে করাবো। যেহেতু পুরোনো ফরম্যাট দিয়েছি পুরোনো ফরম্যাটে করব। ঠিক আছে তো? তাহলে করি কম্পারেটিভ ব্যালেন্স শিট। ক্লাসে করানো ছিল। ঠিক তোদের যখন স্কুলে যখন টেস্ট পরীক্ষা চলছিল তখনই এই চ্যাপ্টারটা করিয়েছিলাম। উপরে লেখ কম্পারেটিভ ব্যালেন্স শিট। মানে আমি কি বলছি এর চেয়ে সোজা চ্যাপ্টার হয়ই না কিছু। এর চেয়ে সোজা চ্যাপ্টার কিছু হয়ই না। কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যাজ অন দুটো ডেট কি ছিল বল অঙ্কে? 31/3/23 আর 31/3/24। লিখতে হবে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। 31/23 31/24। চারটে দাগ কাটবি, হ্যাঁ? চারটে দাগ। অ্যামাউন্টটা মানে অ্যামাউন্ট মানে কি? চারটে দাগ হবে। চারটে এরকম বড় বড় দাগ হবে। প্রথমটা হবে 31/3/23। টেস্ট পেপার মানে কিন্তু সাজেশন না। কেউ যদি মনে করে টেস্ট পেপার মানে টেস্ট পেপার সাজেশন। টেস্ট পেপার মানে সমস্ত কোশ্চেন আছে। না, না। হাফ। 31/23 31/24 এটা চেঞ্জ তারপরের ঘরে পার্সেন্টেজ। এটা হচ্ছে নিয়ম। কম্পারেটিভ মানে জানিস? কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ কোথা থেকে এসছে? কম্পেয়ার থেকে এসছে। তা কম্পেয়ার করতে গেলে মিনিমাম মানে তুলনা করতে গেলে মিনিমাম কটা জিনিস লাগে? তুলনা করতে গেলে মিনিমাম 2 টো জিনিস লাগে। তুলনা একটার মধ্যে কখনো তুলনা হয়? তুলনা করতে গেলে মিনিমাম 2 টো জিনিস লাগবে। তাহলে কম্পারেটিভ দুটো ইয়ার বলে দিয়েছে। তাহলে কি করব? তুলনা করব নাকি চেঞ্জ বের করতে হবে? তুমি চেঞ্জ বের করো। তারপর কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে ওটা করো। ঠিক আছে? ব্যাস হয়ে গেল। কি করলাম বল? আমি লিখলাম বল ১ম ঘরটা লেখ ৩১/৩/২৩ তারপরের ঘরে লেখ ৩১/৩/২৪। ঠিক আছে তো? তারপর প প চেঞ্জ পার্সেন্ট। দেখ নতুন ফরম্যাট হলে অনেক কিছু মাথায় রাখতে হয়। পুরোনো ফরম্যাটে কিছু মাথায় রাখার দরকার নেই। তুই এখনই দেখে বুঝতে পারবি। কি করবি জানিস তো? টুকবি। টুকবি। কি লিখবি? এখানে লিখবি লাইবিলিটি। ১ম এ লিখবি লাইবিলিটি। লাইবিলিটিস বলে হেডিং দিবি। লাইবিলিটিস বলে হেডিং দিবি। ঠিক আছে তো? কি লিখবি? লাইবিলিটি সাইডে যা নাম আছে না দেখে পুরো টুকবি। কি বললাম? লাইবিলিটি সাইডে যা নাম আছে পুরো দেখে টুক। পুরো দেখে টুক। স্যার টাকাও টুকে দে। ২৩ এটা ২৩ ২৪ এটা ২৪ হয়ে গেল। দেখে পুরো টোক। কপি কর। লেখ। আমিও কপি করছি। শেয়ার ক্যাপিটাল। এইগুলো দেখে কপি কর। শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, লোন ৩ টা আগে দেখে কপি কর। শেয়ার ক্যাপিটাল কত ছিল? ১০,০০,০০০ ১৫,০০,০০০। রিজার্ভ
10 লাখ 10 লাখ লোন 2 লাখ 8 লাখ আর কে ছিল দেখি কারেন্ট লাইবিলিটি ছিল 3 লাখ 5 লাখ মানে সিএল লিখলাম 3 লাখ 5 লাখ তাহলে লাইবিলিটি খতম হয়ে গেল টোটাল করবো টোটাল তো বলেও দিয়েছি ব্যালেন্স শিটে তো ওটা দেখে বসাতে পারিস 25 লাখ 28 লাখ তুই করে দেখ 20 আর 2 22 আর 3 25 25 লাখ 28 লাখ হয়ে গেল চেঞ্জ বের করবো এবার তো আচ্ছা দেখ শোন হয়ে গেল তো দেখ চেঞ্জটা প্রথমে একটা দেখলে তুই বাকি আমি একটা করাচ্ছি বাকিগুলো করে দেখাবি আমাকে 10 লাখ ছিল 23 সালে ক্যাপিটাল 24 সালে ক্যাপিটাল বেড়ে হলো 15 লাখ টাকা তাহলে ক্যাপিটালের চেঞ্জ কত হলো হ্যাঁ 5 লাখ 5 লাখ ক্যাপিটালের চেঞ্জ হলো 5 লাখ 5 লাখ এই যে ক্যাপিটাল চেঞ্জ 5 লাখ হলো ক্যাপিটাল বাড়লো নাকি কমলো বাড়লো তাই প্লাস 5 লাখ বুঝে গেল চেঞ্জ কি হলো ও বাবা এত সিম্পল ব্যাপার তারপর একটা চেঞ্জ কত হয়েছে 0 ব্যাস তারপর একটা চেঞ্জ কত হয়েছে 2 লাখ ছিল 8 লাখ হলো কত বাড়লো প্লাস 6 লাখ তারপর 3 লাখ ছিল 5 লাখ হলো কত বাড়লো স্যার প্লাস 2 লাখ বুঝে গেল লাস্টে এখানে টোটালটা এখানে টোটাল লিখে দিই এখানে টোটাল লিখে দিই টোটাল কত হলো 25 লাখ ছিল 28 লাখ হলো কত বাড়লো 3 লাখ ভুল করেও কিন্তু এটা যোগ করবি না চেঞ্জের ঘর টোটাল করতে নেই সব পাশাপাশি হচ্ছে সব ঠিক আছে টোটাল করলে দেখ কত হবে 5 আর 6 11 2 13 লাখ ভুল যেটা কিনা ভুল তুই যদি এখানে 13 লিখিস সাপোজ বুঝি এখানে 13 লিখিস 25 থেকে 28 বাদ দিলে 13 হয় কত হয় 3 হয় এটা মাথায় রাখতে হবে এটা কত হবে 3 লাখ হবে তাহলে চেঞ্জ হয়ে গেল পার্সেন্টেজ আরে পার্সেন্টেজ বের করা তো একদম সিম্পল জিনিস পার্সেন্টেজ বের করা ছোটবেলা থেকে শিখেছিস তুই বল আমি তোকে এমনি বলছি আমি তোকে বলছি আগে ধর একটা জায়গায় চাকরি করে মাইনা পেতি 10,000 টাকা ধর আগের বছর মাইনা হয়েছিল 10,000 এবছর তোর মাইনা হয়েছে 15,000 টাকা ঠিক আছে তো আগের বছর 10,000 করে প্রতি মাসে পেতি এবছর 15,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছিস তাহলে তোর মাইনা কত টাকা বাড়লো মাইনা কত টাকা বাড়লো কত টাকা বাড়লো কত টাকা বাড়লো হ্যাঁ না 30 তো লেখা আছে আচ্ছা এটা 38 হবে এটা 38 লাখ হ্যাঁ এবার বলছি শোন না এবার যে 38 বললাম আর একটা কথা বলেই তো মাঝখানে আমার বলি স্যার তাহলে তো যোগ করলে মিলে যাচ্ছে 5 আর 6 11 আর 2 13 হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই হচ্ছে কিন্তু আমি বলবো তুই পাশাপাশি করিস কারণ কখনো কখনো মাইনাসও আইটেম থাকবে ঠিক আছে তুই পাশাপাশি করিস কোনো সমস্যা নেই ঠিক আছে পাশাপাশি করিস ক্রস চেক করে নিবি অসুবিধা কোথায় পাশাপাশি করবি আর টোটালটাও করে দেখবি আমি যেটা বলছিলাম আগের বছর ধর তোর মাইনা ছিল 10,000 টাকা প্রতি মাসে পেতি এবছর মাইনা পেলি 15,000 টাকা প্রতি মাসে তাহলে মাইনা কত টাকা বাড়লো টাকা বলেছি টাকা 5,000 টাকা বাড়লো এখন যদি তোকে কেউ বলে কত পার্সেন্ট বাড়লো কত পার্সেন্ট মাইনা বাড়লো ছোটবেলায় পড়েছি শতকরার অঙ্ক কত পার্সেন্ট মাইনা বাড়লো হ্যাঁ 50% তাহলে যে 50% বললো ঠিক বলেছে অ্যান্সার এবার দেখি ও ঠিক বলেছে না ভুল বলেছে এটাই দেখবো তাহলে মাইনা বাড়লো 5,000 টাকা কততে মাইনা বাড়লো কততে 5,000 টাকা বাড়লো সবসময় দেখতে হবে আগে কত ছিল আগের সঙ্গে কম্পেয়ার করতে হয় তাহলে নিয়মটা কি বললাম বুঝলি তো মানে আমার মাইনা 5,000 টাকা বাড়লো 10,000-এ 5,000 বাড়লো তাহলে একে কত বাড়লো 5,000 বাই 10,000 তাহলে 100-তে কত তাহলে কত হলো 50% আর যদি কেউ ফর্মুলা মুখস্থ করতে চায় তার জন্য আমার কাছে আছে জিনিস কি নিয়ম চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার ইন্টু 100 চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার ইন্টু 100 বুঝে গেলি তো এটা তো কমন জিনিস না কখনো জিজ্ঞাসা করলে বলা উচিত তোর কমন জিনিস একটা নর্মাল ব্যাপার পার্সেন্টেজ এইভাবে বের করতে হয় পার্সেন্টেজ করতে গেলে চেঞ্জ 2 বছরের মধ্যে থাকলে চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার আগে কত ছিল তাহলে বল প্রথমটা কত হচ্ছে বল প্রথমটা 50% তারপরে কোনো পার্সেন্টেজের কথা মাথায় আনবি না ঠিক আছে তো পরেরটা তো হবে না পার্সেন্টেজ কিছু না তারপরটা কত হবে 6 লাখ বাই 2 লাখ মানে কত হচ্ছে 300% তাই তো 300% হচ্ছে 6 বাই 2 মানে 300% পরেরটা হবে 300% ঠিক আছে তো বুঝতে পারলি না কি বললাম আরে কর না ক্যালকুলেটারে 6 লাখ বাই 2 লাখ তারপর 2 লাখ বাই 3 লাখ মানে এটা 66.66% হবে
66.66% হয়ে গেল। তাহলে তুই হলো প্রত্যেকের হয়ে প্রত্যেকে লিখেছিস তো? এবার তুই টোটাল করতে পারি পার্সেন্টেজ। টোটাল করলে কত বেরোবে? তুই দেখ টোটাল করলে কত বেরোবে? টোটাল করার দরকার কি? পার্সেন্টেজটা কি করবি? পার্সেন্টেজটা কি করবো দেখ, কত ছিল এখানে? চেঞ্জ কত বল? 13 লাখ। 13 লাখ বাই 25 লাখ কর। 13 লাখ বাই 25 লাখ কত হচ্ছে? 52%। কত হলো? 52%। বুঝতে পারলি তো? এটা হলো। কখনো কিন্তু টোটাল করার চেষ্টা সব পাশাপাশি করবি, বেটার হবে, বেটার অ্যান্সার বেরোবে। বুঝে গেল? কিরে কম্পারেটিভ বুঝতে পারলি তো? কম্পারেটিভ এই তো হয়ে গেল কম্পারেটিভ। এবার অ্যাসেটটা করবো। অ্যাসেট পারবি না নিজে করতে বল? লাইক অ্যাসেটস কটা নাম ছিল রে অ্যাসেটস এর? দুটোই নাম ছিল, ফিক্সড অ্যাসেটস আর কারেন্ট অ্যাসেটস। লিখে দে, লাইক এফ এ আর এখানে সি এ। তাহলে এফ এ কত ছিল অঙ্কে বল? 20 লাখ আর 30 লাখ। এখানে লিখবো 20 লাখ 30 লাখ। আর সি এ কত ছিল? 5 লাখ 5 লাখ আর 8 লাখ। পঁচিশ লাখ আর এটা 38 লাখ। একটা জিনিস দেখলি, ব্যালেন্স শিট ট্যালি হয়ে গেল দুদিকে। দেখলি একদিকে ব্যালেন্স শিট ট্যালি হয়ে গেল দুদিকে। এবার চেঞ্জটা কর, এটা 10 লাখ আর এটা করেছিস নাকি অঙ্কটা? 3 লাখ। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 13 লাখ। এবার পার্সেন্টেজটা কর, 10 লাখ বাই 20 লাখ, এটা তো 50% হচ্ছে, কোনো সন্দেহ নেই। আর এটা 60% হচ্ছে, কোনো সন্দেহ নেই। তাহলে এটা কত হচ্ছে? 13 লাখ বাই 25 লাখ, 52%। শেষ। বুঝে গেল অঙ্কটা? কম্পারেটিভ ব্যালেন্স শিট করিয়ে দিলাম। ঠিক আছে, কম্পারেটিভ ব্যালেন্স শিট করিয়ে দিলাম। লাস্ট একটাই অঙ্ক আছে, না বলে শেষ হয়ে গেছে। ঠিক আছে, 2 মিনিট লাগবে আর। করে এনেছি, অ্যান্সার তো মিলেই গেছে, ক্যাশ ফ্লো তো মিলেই গেছে। হলো এবার? এবার দেখ শোন, এই বলি সবার হলো? তাহলে বুঝতে পারলি, এরকমই একটা একটা করে অঙ্ক দেখবো। এখানে যেমন কম্পারেটিভ ব্যালেন্স শিট পেলাম বলে দিলাম, কিন্তু ইয়ারে একবার এসেছিল ওটা কি বলতো? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট এসেছিল। ঠিক ঠিক আছে, সেই ইয়ারের কোশ্চেনটা একদিন করিয়ে দিলাম। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট করানো, ওটা করানো ছিল 2018 সালে এসেছিল মনে হয়। দেখ লাস্ট ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক। 12 নম্বর অঙ্কটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছিল। দেখি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাও কি করেছে। দেখ তোরা যারা যারা করেছিস ক্যাশ ফ্লোটা একটু মিলিয়ে নে। প্রথমে বল আমাকে পিবিটি কত বেরিয়েছিল? পিবিটি বল। পিবিটি 25,000 টাকা বেরিয়েছিল। আচ্ছা, অপারেটিং প্রফিট কত? 37,250 বেরিয়েছিল। অপারেটিং প্রফিট কত বেরিয়েছিল? 250। তারপর প্লাস মাইনাস করে অপারেটিং অ্যাক্টিভিটিস কত বেরিয়েছিল? 10,250। হ্যাঁ আচ্ছা, ইনভেস্টিং কত বেরিয়েছে? ইনভেস্টিং কত বেরিয়েছে? -45,800। আর ফিনান্সিং কত বেরিয়েছে? 37,750। যোগ বিয়োগ করে একবারে ক্লোজিং ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স 6,000। তো ঠিক আছে, হয়ে গেল। এটা তো ইজি ছিল অঙ্কটা, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আর কি ছিল এর সঙ্গে? কোনো থিওরি অরে ছিল না? কি বলেছে? অ্যাডভান্টেজ অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক অ্যান্ড ক্যাশ ফ্লো। ক্যাশ বুকের সাথে ক্যাশ ফ্লোর কি বলেছে? পার্থক্য লিখতে বলেছে। তো ঠিক আছে, কোশ্চেনটা দেখে এই কোশ্চেন দেখতে পাচ্ছিস? আমি প্রতিটা স্কুলে এটা কমন কোশ্চেন। কোন কোশ্চেনটা কমন জানিস? একটা কোশ্চেন কমন, ক্যাশ বুকের সাথে ক্যাশ ফ্লোর পার্থক্য, কমন কোশ্চেন। আসছে তাহলে